কারো শুনতে প্রবলেম হচ্ছে না তো? না, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে যেহেতু পিএইচপি রিলেটেড ক্লাস আজকে বিসমিল্লাহ করছি, আমরা পিএইচপি মাইস্কুলের উপরে ফার্স্ট একটা প্রজেক্ট করব, এবং এই প্রজেক্টটা একটাই একটা প্রজেক্ট, এবং অবশ্যই ক্লাসের সাথে সাথে আমার সাথেও যেতে হবে আপনাদের, মানে প্রজেক্টের যদি আপনি ফুলফিল করতে চান আমার সাথে কাজ করতে হবে, নতুন কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না, মানে আমি যা করব তাই আপনাদের করতে হবে। এরপরে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করব। আর ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের আগে পিএইচপি এবং মাইস্কুলের উপর যে প্রজেক্টটা করব সেটা আমরা চেষ্টা করব যতটা পারা যায় তাড়াতাড়ি শেষ করব, কোনো কিছু রিপিট হবে না। প্রজেক্টের ভিতরে অনেক কিছু রিপিট হবে, বাট যেটা আমরা চাই যে ভাইয়া এটা একটু আর একটা ক্লাস নেন, এরকম হবে না। মানে কোর্সটা পুরোটাই স্মুথলি চলবে, পারলে ভিডিও দেখবেন। দ্যাটস ওয়াই এই দিক থেকে আমি যেটা করব প্রত্যেকটা জিনিস এক্সপ্লেইন করব যাতে আপনারা ভিডিও দেখেও কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে আমরা সবচেয়ে বেশি টাইম দেব, কারণ ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখা মানে অনেক কিছু জানা। একটা একটা থিম কাস্টমাইজেশন যেটা শিখছেন সেটা আপনি কনভার্ট কীভাবে করবেন বা কীভাবে থিমটা ডেভেলপ হয়, ওয়ার্ডপ্রেসের জন্য ডায়নামিক কীভাবে করা হয় একটা স্ট্যাটিক ওয়েবসাইটকে, সেই জিনিসটা আপনি এ টু জেড বুঝবেন। এবং যখন আমরা এটা করব তখন আমরা পেজ বিল্ডার ইউজ করব না। উইদাউট পেজ বিল্ডার একটা ওয়েবসাইটকে খুব সুন্দরভাবে ডিজাইন করা যায় কিভাবে, সেটা আমরা দেখব। আমরা বিভিন্ন ক্যাটাগরিতে জিনিসগুলোকে প্রেজেন্ট করব। সো এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন যেহেতু আমরা ওয়েবসাইটের বেসিক পার্টটা নিয়ে কথা বলছি, আমাদের অবশ্যই কিন্তু জ্যাম লাগবে, সার্ভার লাগবে। তো ওই দিক থেকে আমরা যদি জ্যামটাকে অ্যাক্টিভ করি, সো এখানে অ্যাপাচি এক্সেসটা অ্যাক্টিভ করব সফটওয়্যারটা। এবং এটা কেন করছি, কারণ আমাদের পিএইচপি সাপোর্ট লাগবে এবং মাইস্কুলটার জন্য আমরা স্টার্ট দেব। আমরা কিন্তু আবার অনেক দিন পর ব্যাক এন্ডে শুরু শুরু করছি ওয়ার্ডপ্রেসের পর। কিন্তু আমরা এখন র কোডিং করে ভিতরে ঢুকবো এবং কাজগুলো করব। যেহেতু না আমরা অ্যাক্টিভ করেছি, এখানটা কিন্তু অলরেডি জ্যাম ইনস্টল করা আছে। আই হোপ যে আপনারা এগুলো জানেন, এটা বলার লাগবে না। এবং জ্যাম্পের ভিতরে 253 ব্যাচ যারা আছেন এখানে, ওনারা হয়তো এই ক্লাসটা করেছেন, দুটো ক্লাস ওনারা করেছিলেন, তারপর ওনাদের সাজেস্ট করি যে আপনি এখানে আসেন, তাহলে হয়তো জিনিসটা আরও ক্লিয়ার হবে, একটা গ্রুপিং হবে। কারণ ওনাদের ব্যাচে স্টুডেন্ট সংখ্যা কম, ওনারা 5-6 জন। আচ্ছা, আমাদের এখানে জ্যাম্পে ঢুকতে হবে। জ্যাম্পে ঢোকার পর আমরা এখানে একটা ফোল্ডার করবো এইচটি ডক্সের ভিতরে। অলরেডি আপনারা নোন যে এই স্ল্যাক বলতে এখানকার ডিরেক্টরিটা, বা ডিরেক্টরি বলা যায় বা ইউআরএলও বলতে পারেন। এই জিনিসটা মানেই হচ্ছে এটার এগেনস্টে কী লিখবো আমরা, লোকাল হোস্ট। না হলে আমি সার্ভার রিলেটেড যে অ্যাক্টিভিটি সেটা আমি চালাতে পারবো না, বা আমি সার্ভার যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছি এই সফটওয়্যারের মাধ্যমে সেটা কিন্তু অ্যাক্টিভ হবে না যদি আমি লোকাল হোস্ট না লিখি। তো এই পর্যায় পর্যন্ত আমার ওয়েবসাইট রান করার জন্য লিখতে হবে লোকাল হোস্ট। এবং ভিতরে আমরা যেহেতু পিএইচপির কাজ করব বা প্রজেক্ট করব, আমরা প্রথম দুটো ক্লাস বেসিক পিএইচপি নিয়ে কাজ করব, এরপরে আমরা প্রজেক্টটা স্টার্ট করব। তো আমরা এখানে পিএইচপি বেসিক লিখতে পারি, তারপরে আমরা প্রজেক্ট বেস যখন যাব তখন আমরা অ্যাডভান্স রিলেটেড কথাবার্তা বলবো। এখানে বেসিকের একটা ফোল্ডার আছে, আমি এটা ডিলিট করে দিই। এখানে আমরা নতুন করে শুরু করি। আমি এখানে পিএইচপি বড় হাতে লিখি, দেন হচ্ছে আন্ডারস্কোর, তারপর হচ্ছে বেসিক। এভাবে তৈরি করতে পারি একটা ফোল্ডার। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানটা নিয়ে আসি এবং আমরা এখানেই হচ্ছে কোডিং করব। আর আমাদের কিন্তু ডিজাইন নিয়ে কিন্তু খুব একটা মাথা ঘামাতে হবে না এই পর্যায়ে, এই কোর্সটাতে, এই এই সেকশনে বা এই সেশনে। কারণ আমাদের ওই র কোডিং করে ডিজাইন করা বা সিএসএস এসটিএমএল করে বা জাভাস্ক্রিপ্ট ইন্টিগ্রেট কীভাবে করবেন, এই কাজগুলো কিন্তু এই পর্বে থাকবে না। অর্থাৎ আমরা যদি কোনো ওয়েবসাইট ডায়নামিক করতে চাই, যেটার অলরেডি ডিজাইন করা আছে সেইটাকে নিয়ে কাজ করব। নতুন করে ডিজাইন করে পিএইচপিতে কনভার্ট করা এটা করব না। তো অলরেডি আমাদের পিএইচপিতে ডিজাইন করা আছে একটা ওয়েবসাইট, সেটাকে আমরা ওয়েবসাইট ডিজাইন করা আছে সেটাকে আমরা পিএইচপি মাইস্কুলের মাধ্যমে ডায়নামিক করব এই পর্বে। সো বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয় কিছুই বুঝবেন না। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে নিয়ে আসলাম। আমরা এটা জানি যে আমাদের এখানে ইন্ডেক্স ডট যদি এইচটিএমএল কল করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল যদি লিখি, আমরা মার্কআপ করতে পারবো এই ফাইল এক্সটেনশনে, সিএসএস করতে পারবো এবং জাভাস্ক্রিপ্ট যে করে কাজগুলো করতে পারবো। বাট সার্ভার বেস যে কাজগুলো, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন ইমপ্লিমেন্ট করতে যাব তখন এইচটিএমএল এটাকে সাপোর্ট করবে না। অর্থাৎ আমি যখন ডায়নামিক কোনো কিছু বানাতে যাব, অবশ্যই আমাকে ডায়নামিক ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইন্টিগ্রেট করার জন্য, অ্যাপ্রুভ করার জন্য
বা কম্পাইল করার জন্য আমাকে ডায়নামিক ওই ফাইল এক্সটেনশনটা চেঞ্জ করতে হবে। যেহেতু আমরা পিএইচপি নিয়ে কাজ করব, আমাকে এখানে বলতে হবে পিএইচপি এক্সটেনশন, অর্থাৎ ইন্ডেক্স ডট পিএইচপি, এটা বলতে হবে আমাদের। ওকে, সো এই জায়গাটায় আসার পর আমরা কি লিখব? পিএইচপি। এবং পিএইচপি মানে কি? কেউ কি বলবেন পিএইচপি মানে কি? কারো আইডিয়া? পিএইচপি শব্দটার সাথে পরিচিত আমরা সবাই, রাইট? কিন্তু পিএইচপি মানে কি একটু বলেন। হাইপারটেক্সট প্রি প্রসেসর। ওকে ফাইন, কিন্তু এটার পূর্ব নাম কি এটা জানেন? প্রাচীন নাম কি? ছোটবেলায় যে নামটা ছিল সেই নামটা কি? কেউ কি জানেন? পার্সোনাল হোম পেজ। পার্সোনাল হোম পেজ, ইয়েস। সো এখন এটা হয়েছে হাইপারটেক্সট প্রি প্রসেসর। মানে একটা ওয়েবসাইটকে আপনি কম্পাইল করার জন্য বা ওয়েবসাইটে এটা কম্পাইল হওয়ার আগে যে প্রসেসটুকু ডায়নামিক্যালি যে প্রসেসটা হয় সেটাই হচ্ছে প্রি প্রসেসর, হাইপারটেক্সট প্রি প্রসেসর। হাইপারটেক্সট বলতে মার্কআপটাকে বোঝায় বা ফ্রন্ট এন্ডটাকে বোঝাচ্ছে। আচ্ছা, এখন আমরা ইন্ডেক্স ডট পিএইচপিতে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমি যদি এইচটিএমএল সিএসএস বা জাভাস্ক্রিপ্টের কাজ করি সেটা পিএইচপি পারফেক্টলি সাপোর্ট করবে। পিএইচপি এর সুবিধা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট বানানো যায়, ইভেন স্ট্যাটিক ওয়েবসাইট আপনি বানাতে পারবেন। মানে ডায়নামিক বলতে কি বোঝায়? যেখানে ডাটাবেস ম্যানেজমেন্টের একটা সিস্টেম থাকবে, কিন্তু আপনি যদি স্ট্যাটিক ওয়েবসাইট বানান সেটাও আপনি করতে পারবেন। আমি একেবারে বেসিক জিনিসটা যদি তুলে ধরি, আমরা এইখানটায় আপনি নিচে দেখবেন পিএইচপি নামক একটা অপশন আছে। যদি আমি ক্লিক করি আপনি কিন্তু যে কোনো মানে এটা সাপোর্ট করার জন্য, এটা সাপোর্ট করার ক্ষেত্রে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনার পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে অ্যাসিস্ট করবে। অর্থাৎ যদি আপনি, আমরা এরকম দেখেছিলাম না যে এডিটরে যদি এইচটিএমএল লিখি ট্যাব ট্যাব ক্লিক করলে অটোমেটিক্যালি এইচটিএমএল এর ইন্টারফেসটা চলে আসে, রাইট? ঠিক একইভাবে আপনি যখন পিএইচপি এই ফরম্যাটে আসবেন তখন আমাকে পিএইচপির ওই রেফারেন্সগুলো দিবে। বুঝতে পারছেন জিনিসটা? এখানে কিন্তু আরও অনেক আছে, রুবি বা অন্যান্য যে এসকিউএল, তারপরে এক্সএমএল, অনেক ফরম্যাটিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে কোনো রকম ফরম্যাট, সিএসএস থেকে শুরু করে এভরিথিং। এবং এটা ও সহজে কম্পাইল করতে পারে, বুঝতে পারে, কারণ আমি এক্সটেনশন দিয়েছি পিএইচপি। আর এগুলো কিন্তু নামানো যায়। আপনি যদি কন্ট্রোল শিফট পি ক্লিক করেন, এখানে যদি লেখেন ইনস্টল, দেখবেন প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ, এটা যদি ক্লিক করেন দেখবেন ওর ডাউনলোড হচ্ছে। মানে ওর কাজ হচ্ছে যদি নতুন কিছু প্লাগইন ইনস্টল করতে চান সেটা আপনি করতে পারেন। আমরা অনেক সময় দেখি যে অনেক শর্টকাট থাকে যাতে খুব সহজে এই জিনিসগুলো পাওয়া যায়। ওই শর্টকাটগুলো কিন্তু এখান থেকে ডাউনলোড করতে হয়। যেমন এটা চলে আসছে, ফর এক্সাম্পল আমি এখানে স্যাস যদি ডাউনলোড করতে চাই, দেখবেন স্যাসের অনেক কিছু তারা ডাউনলোড করার জন্য বলে দিচ্ছে যে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন আমার ওয়েবসাইটটাকে সুন্দর করার জন্য। যেমন হচ্ছে বলছে স্যাস বিউটিফাই, তার মানে কি আমি যদি এটাকে ক্লিক করি বা এটা যদি ইনস্টল করি সে কিন্তু ইনস্টলিং হচ্ছে এবং সে এখানে চলে আসে, আপনাকে দেখাচ্ছে যে এটা ইনস্টল হয়ে গেছে। কিন্তু এটা ইনস্টল করার পেছনে সুবিধাটা হচ্ছে আমি যদি স্যাস কোনো ফাইল নিয়ে কাজ করি তখন এ কিছু আমাকে সুবিধা দেবে, আমাকে অ্যাসিস্ট করবে আমার ওয়েবসাইটটা ডিজাইন করার ক্ষেত্রে। ব্যাপারটা এরকম। সো আমার এই জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। দ্যাটস ওয়াই কিন্তু আমি এডিটর ইউজ করছি, না তো আমি ডক ফাইলে কোডিং করতাম, রাইট? আচ্ছা, ইন্ডেক্স ডট পিএইচপিতে আমি যদি এখানে এইচটিএমএল ট্যাগ দিই এবং ট্যাবে যদি ক্লিক করি আমার স্ট্রাকচারটা চলে আসে এবং এর ভিতরে আমরা লিখবো হচ্ছে পিএইচপি বেসিক। সাপোজ আমি এমন কিছু দিলাম। এখন আমি শুরু থেকেই যদি আমি বুটস্ট্র্যাপ কনসেপ্টটা নিয়ে আসি তাহলে হয়তো আমরা ডিজাইনের ফরম্যাটিং কিছু কাজ করতে পারি, কিছু সাপোর্ট পেতে পারি। তো সেই দিক থেকে আমরা যদি এখানে যাই গেট বুটস্ট্র্যাপ, এখান থেকে আমরা গেট স্টার্টে এখানে যাব, যাওয়ার পর এই যে ফরম্যাটটা সেটাকে আমরা কপি করি। কপি করার পর আমি এখানে পেস্ট করে দেই। ওকে, হিউজ জিনিস, রাইট? আমি যদি মেনু নিয়ে কথা বলি তাহলে আমাদের কম্পোনেন্টসে যেতে হবে। এখানটা আমরা ন্যাপবারে যাব, জাস্ট সামান্য কিছু কাজ করব, কপিট, দেন আমি এটার জায়গায় রিপ্লেস করে দেব। ওকে, আমরা এত কিছু রাখবো না, আমাদের মেইন ফোকাস হচ্ছে পিএইচপি। এগুলো দেওয়ার কারণ হচ্ছে যতই আপনি প্রোগ্রামিংয়ে কাজ করেন না কেন কোডিং কিন্তু করতেই হবে, মানে এইচটিএমএল সিএসএস একটু রাখতেই হবে। ইন্টারফেস বলে কথা আছে, একটা জিনিস আছে, সেটা আমাদের দরকার। আমি যদি লাইট এবং লাইট দুটোকে আমরা ডার্ক করে দিই তাহলে ওয়েবসাইটের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে।
ওকে আমি এটাকে জুম করি, ওকে ফাইন। এখন আমি যদি এটাকে কিন্তু দেখেন রাইট ক্লিক করে কিন্তু ওপেন করতে পারবেন না, বোঝা গেছে? তো আমার এই ইন্ডেক্স ডট পিএইচপির ফাইলটাকে যদি আমি সার্ভারে রান করতে চাই, আমাকে অবশ্যই লোকাল হোস্ট লিখতে হবে সবার আগে, রাইট। এবং আমি যদি ইন্টার দেই তাহলে ড্যাশবোর্ডে চলে যায়, অটোমেটিক্যালি রিডিরেক্ট হয়ে যায় ড্যাশবোর্ডে। অর্থাৎ আমি যদি এখানে যাই, এই যে এখানে কোনো ফাইলকে যদি আমি ডিরেক্টরি বা ফোল্ডারের নাম যদি না বলি, ড্যাশবোর্ডের ভিতরে এখানকার কোনো একটা ইন্ডেক্স ফাইল বা সামথিং কোনো একটা ফাইলকে রান করে দেখায়। কিন্তু আমি যদি বলি পিএইচপি বেসিক ফোল্ডারটা রান হবে, তাহলে আমরা এটার জায়গায় রিপ্লেস করব এই ফোল্ডার নামটা, অটোমেটিক্যালি আমার এই ওয়েবসাইটটার এই ইন্টারফেসটা চলে আসবে, রাইট। এখন আমি হোম এবং লিংক এইটা আমি ডান দিকে দিতে চাই অথবা সেন্টারাইজ করতে চাই, বা এইটাকে এর মাঝখানে দিতে চাই এভাবে। মানে আমি একটু একটু সাজাচ্ছি। আর এখানে আমি এল করব, অটো করব যাতে মাঝখানে আসে, এটা বলবো লোগো, দ্যাটস ইট। তেমন কিছু দিচ্ছি না, এতটুকুই এনাফ আমার জন্য। রিলোড দিই, মাঝখানে দিলাম। সো লোগো এবং হোম লিংক, ফাইন। এই জায়গাটা আমরা কোডিংয়ের কাজগুলো করব এবং আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো, আরও গভীরে ঢুকবো যখন আমরা কোডিংয়ের বেসিক কনসেপ্ট থেকে আরও ভিতরে যেতে পারি। সো জাস্ট আমি যা করছি, যেভাবে করছি, আমি একটু এদিক ওদিক করে দেখাবো, বাট আপনারা শেষটা কি করছি ওইটাকে ফলো করে আপনারা চলে যাবেন। সো আই হোপ যে সবাই এটার সাথে অ্যালাইন হয়ে যাবেন, পারফেক্টলি আউটপুটটা আসবে। এবার এইখানটায় এই জায়গাটা আমরা কোডিং করব। এবং একটা জিনিস দেখেন, আমার ওয়েবসাইটের এখানে হচ্ছে হোম পেজ, আমি বলতে পারি এখানে অ্যাবাউট পেজ, রাইট, অ্যাবাউট পেজ। তারপর কিছু ডাটার কথা বলতে পারি বা ডাটা বেসের কিছু কাজ করতে পারি, বলতে পারি যে এখানে ডাটা বা ইনফরমেশন এরকম কিছু একটা দিলাম। আমি অনেকগুলো পেজ বানাবো, এইভাবে চিন্তাটা করছি। এখানে আমরা ইনফরমেশন ইনফরমেশন ডট পিএইচপি নামে একটা ফাইল ক্রিয়েট করব। তার মানে কি, আমি যখন ইনফরমেশন বাটনে ক্লিক করব, ইনফরমেশন নামক একটা ফাইলে যাবে। আবার অ্যাবাউট আস বা অ্যাবাউট পেজ, এখানে অ্যাবাউট আস বলি, যদি আমি এখানে যাই, এখানে বলতে হবে অ্যাবাউট আস ডট পিএইচপি, এইরকম নামে আমি একটা ফাইল ক্রিয়েট করব, রাইট। লোগো মানে কি, লোগো মানে হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপিতে থাকবে। এবং হোম মানে কি, হোমও কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপিতে থাকবে, রাইট। এই জিনিসটা আমরা ক্রিয়েট করলাম, তার মানে অতিরিক্ত ফাইল কটা বানাতে হবে, অ্যাবাউট আস এবং ইনফরমেশন ডট পিএইচপি। সো আমি যদি রিলোড দেই এবং আমি যদি বলি অ্যাবাউটে যদি ক্লিক করি, তাহলে অ্যাবাউট পাচ্ছে না, অবজেক্ট নট ফাউন্ড। অবশ্যই আমার এই নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে ওই ফোল্ডারের ভিতরে। সো এখানে নিউ ফাইল, ফাইলটা ক্রিয়েটেড হলো। এক্স্যাক্টলি সেম ওয়েতে বাকি ফাইলগুলো তৈরি করব। আমি যদি এখানে নিউ ফাইল ক্রিয়েট করি, সেভ করি। আচ্ছা, একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা এরকম আইকন দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এরকম দেখতে পাবো না। আপনারা অনেকেই এটা দেখতে পাবেন, এটা কিন্তু তৈরি করতে হয়, বাই ডিফল্ট করতে হয়, এটা জানেন। এই জায়গাটা আমরা এই নামে সেভ করব, তাহলে আমাদের মাল্টি ফাইল তৈরি হয়ে গেল। এখন আমি যদি রিলোড দেই, আমরা কিন্তু ফাঁকা জিনিস পাচ্ছি। তার মানে কি, আমার এই জিনিসটা অ্যাড করতে হবে পুরোটায় ওই পেজে, আবার অ্যাবাউট আস পেজও অ্যাড করতে হবে, সিমিলার জিনিস। যদি আমি এর ভিতরে বলি H1 এ অ্যাবাউট আস, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন পেজে আছি। আর যদি বলি ইনফরমেশনের H1 এ আমরা বলি যদি ইনফরমেশন, তাহলে আমরা বুঝতে পারবো কোন পেজে আছি। রিলোড যদি দেই, আমরা এরকম পাচ্ছি। অ্যাবাউট আসে যদি যাই, অ্যাবাউট আস, ইনফরমেশনে ইনফরমেশন। হোমে গেলে কিছু পাবো না, কারণ হোমে কিছু লিখিও নেই। তার মানে আমি একই জিনিস, মেনুটা কিন্তু আমি মানে রিপিট পাচ্ছি বিভিন্ন পেজে, এটাই কিন্তু হয়। বাট কোশ্চেন হচ্ছে, ক্লায়েন্ট যদি বলে আমার অ্যাবাউট আস এখানে না দিয়ে বামে দাও, লোগোটা এখানে না দিয়ে এখানে দাও, এখানে দাও, এরকম যদি হয়, তার মানে আমরা প্রত্যেকটা পেজে যে এগুলো চেঞ্জ করতে হবে না? আমি যেহেতু ডাইনামিক কাজ করছি, আমাকে স্মার্টলি এই জিনিসটা হ্যান্ডেল করা উচিত। দ্যাটস ওয়াই যে জিনিসগুলো রিপিট হয়, মাল্টি পেজে যখন রিপিট হয় একই জিনিস, সেই জিনিসগুলো আমরা একটা জায়গায় স্টোর করব। যেমন ইন্ডেক্স থেকেই নেই এটা, আমরা এই এই অংশটুকু কাট করি, কাট করার পরে পিএইচপি মাইস্কুলের ভিতরে, সরি পিএইচপি ফোল্ডারের ভিতরে আমরা এখানে এই ফাইলটা অ্যাড করে দিই। দেন কন্ট্রোল এক্স, তারপরে বলবো যেহেতু এটা হিডার পার্ট, আমরা বলি হিডার ডট পিএইচপি। এইটা এইখানে এই ফাইলে যে জিনিসটা দিবেন সেটা হচ্ছে
যেই জিনিসগুলো সমস্ত পেজে রিপিট হয়, এবং ইন্ডেক্সে যাই, এই অংশটুকু কাট করে আমরা এখানে আর একটা ফাইল ক্রিয়েট করব। এটা নাম দিব হচ্ছে ফুটার ডট পিএইচপি। আমি এখানে দিলাম, এবং আমার প্রত্যেকটা জায়গায় অর্থাৎ ইনফরমেশন থেকে শুরু করে অ্যাবাউট আস প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা ফাঁকা থাকবে, এটা থাকবে না। তাহলে আমরা হ্যান্ডেল করব কিভাবে? এখানে কিন্তু নাই কিছু, তার মানে এটাতে আর এটাতে চলে আসছে হিডার এবং ফুটার। এই জায়গাটায় ওই দুটো ফাইলকে কল করতে হবে। নর্মালি কিন্তু কিছুই দেখতে পাবেন না, ইন্ডেক্সে কিচ্ছু দেখতে পাবেন না, ফাঁকা। কিন্তু ওই দুটো ফাইলকে কল করতে হবে হাউ? আমাদের পিএইচপি কোড লেখার ক্ষেত্রে আমাদের লিখতে হবে লেস দেন গ্রেটার দেন, তো বোঝেনি, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কমন একটা ট্যাগের স্ট্রাকচার। লেস দেন দিব, দেওয়ার পরে কোশ্চেন মার্ক দিব, তারপরে হচ্ছে পিএইচপি, এটা হচ্ছে ফার্স্ট, মানে স্টার্ট করছি পিএইচপি কোড লেখার জন্য। এবং আমি এন্ডিং দিব হচ্ছে কোশ্চেন মার্ক দিয়ে, এভাবে। তার মানে কি, আমার যদি আমি কোনো কোড লিখতে চাই এর ভিতরে লিখতে পারবো। এই জায়গাটা যদি বলি হ্যালো, কিন্তু আমার হ্যালোটা কিন্তু ঠিকই আসবে, ওই যে দেখেন হ্যালো চলে আসছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন এই হ্যালোটা পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কল করতে চাইবেন, দিয়ে দিলাম, ওর ভিতরে যদি লিখি এই প্রসেসে যাবে না, ও বলবে ওয়ার্নিং বা কোনো ভুল হচ্ছে। এই ভুলটা সংশোধন করার জন্য আপনি যখন ওয়েবসাইট ডিজাইনের কাজ করেন, আপনাকে কখনোই কেউ বলবে না যে এখানে এখানে ভুল হচ্ছে, আপনাকেই বুঝতে হবে কোথায় কোথায় ভুল হচ্ছে। কিন্তু আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন, আপনার কোথাও ভুল হলে সে সাথে সাথে ধরিয়ে দেয় যে আপনি এখানে ভুল করছেন, এই নাম্বার লাইনে এই জায়গাটায় ভুল করছেন, এটা বলে দেয়। ভুলটা আসলে কোন টাইপের, কিভাবে সলভ করবেন, ওটা অনেক ক্ষেত্রে বলে দেয়। আমরা এখানে পিএইচপি হ্যালো দিচ্ছি, এই হ্যালোটা এইভাবে ডিরেক্ট বলা যায় না, আমাদের এখানে কোটেশন দিতে হয় এভাবে। কোটেশনটা আপনি চাইলে সিঙ্গেল দিতে পারেন অথবা ডাবল দিতে পারেন। এবং এটা দেওয়ার পরে আমি স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখাচ্ছি। যদি আপনি রিলোড দেন, দেখেন এখনও কিন্তু ভুলটা যায়নি। আচ্ছা, ভুল চলে গিয়েছে কিন্তু হ্যালোটা আসেনি। তো হ্যালো আনার জন্য এইখানটায় যে কোনো কন্টেন্ট, যে কোনো কিছু আপনি ট্যাগ ইউজ করেন, বা কোনো কন্টেন্ট বা কোনো ইমেজ, যে কোনো কিছু, কোনো ডাটা, কোনো কিছু যদি আপনি প্রিন্ট করতে চান অর্থাৎ ওয়েবসাইটে শো করতে চান, আপনাকে অবশ্যই ইকো করতে হবে। ইকো বলতে প্রিন্ট করতে হয় বা শো করতে হয়, ডিসপ্লে করতে হয়। এই ইকো, এই ফাংশনগুলো অলরেডি বিল্ডিং করা, অবশ্যই পিএইচপি ট্যাগের মধ্যে লিখতে হবে, নাহলে কিন্তু এটা আউটপুট আসবে না। এখন আমি যদি রান করি, দেখেন হ্যালোটা চলে আসছে। ইভেন আপনি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করেন, তাহলে শুধুমাত্র প্রির ভিতরে হ্যালোটা দেখতে পাচ্ছেন। প্রি ট্যাগ বাই ডিফল্ট পিএইচপির মাধ্যমে চলে আসছে যতক্ষণ পর্যন্ত আপনি কোনো ট্যাগ না দিচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি কন্ট্রোল ইউ ক্লিক করি, দেখেন আপনি কোনো ট্যাগ দেখতে পাবেন না এবং পিএইচপির কোনো কোড দেখতে পাবেন না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা এটাই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কখনো দেখা যায় না, দ্যাটস ওয়াই এটা ডায়নামিক এবং হিডেনলি বা সিকিউরলি কাজগুলো করে। আই হোপ যে বুঝাতে পেরেছে আপনাদের। এখন এইখানটায় আমাদের ওই হিডার এবং ফুটারকে যদি রিং করতে চাই, এটা হচ্ছে আমাদের বেসিক পার্ট। এইখানটায় আমরা এক্স্যাক্টলি সেম ওয়েতে পিএইচপি কোড লিখবো, আলাদাভাবে এইভাবে অনেকবার লিখতে পারেন। আপনি যেমনটা হেডিং ট্যাগ বারবার লিখছেন বিভিন্ন জায়গায়, এখানেও কিন্তু তাই রিপিট করতে পারেন। ক্লোজ অবশ্যই করবেন, ভুল করবেন না। দেন এইখানটা আমরা বলবো আমাদের যে হিডার পার্টটা নিয়েছি, হিডার ফাইলটা, এটাকে আমরা ইনক্লুড করব এই ফাইলের ভিতরে। এটা বুঝাবো যে আমার এই কোডের যা যাবতীয় আছে সেটার জন্য এইখানটা পেস্ট হয়ে যায় বা এর সাথে ইনক্লুডেড হয়ে যায়। এখানে আমরা লিখতে হবে ইনক্লুড, এবং আমরা কোটেশন দিব, সেমিকোলন মাস দিবেন। এখানে আমি দেইনি, সেমিকোলন মাস দিবেন। একটা স্ট্রাকচার, একটা ফরম্যাটিং করার জন্য যেমনটা সিএসএস আমরা কাজ করি এক্স্যাক্টলি এইভাবে। এই জায়গাটা আমাদের বলতে হবে হিডার ডট পিএইচপি, তাহলে আমাদের পিএইচপির এই ফরম্যাটটা চলে আসার কথা। তার মানে কি, আমার মেনুটা চলে আসার কথা। তো আমি যদি রিলোড দেই, দেখেন মেনুর কন্টেন্টগুলো দেখা যাচ্ছে আবার। তো আমি যদি এখানটায় যাই রিলোড, আমরা মেনু পাচ্ছি, গ্রেট। তার মানে কি, আমার ফুটার পার্টটা যদি নেই এক্স্যাক্টলি সেম ওয়েতে, ফুটার এবং হিডারের মাঝখানে কিন্তু আমার ওয়েবসাইটের কন্টেন্টগুলো থাকবে। তো আমি নিচের দিকে এটা অ্যাড করি এবং আমরা এখানে বলবো ফুটার। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন। এখানে আমি বলবো হোম পেজ, দেন আমি এটাকে কপি করি এক্স্যাক্টলি সেম ওয়েতে, আমি ইনফরমেশনের জায়গায় এখানে বলবো ইনফরমেশন। অনেক সময় কোড এরকম দেখায় কারণ এটা HTML এ কনভার্টেড করা। আমি যদি এটাকে পিএইচপি বলি, এইভাবে না বলেও একটা কাজ করা যায়, আমি ক্লোজ করে দিলাম, দেওয়ার পর আমি ইনফরমেশনটাকে আবার ওপেন করি, তাহলে ঠিক হয়ে যাবে। আবার এখানেও আমরা সেম ওয়েতে এটা দিব, এখানে আমরা বলবো অ্যাবাউট আস পেজ।
আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন জিনিসটা। ক্লোজ করে অ্যাবাউট আস পেজ। এবার যদি আমি ওয়েবসাইট ভিজিট করি, রিলোড, অ্যাবাউট আস পেজ, এই যে এখানে তাকান, ইনফরমেশন, হোমে গেলে হোম। ক্লিয়ার? তার মানে জিনিসটা আমরা সাজায় নিলাম। এখন এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানান আমাকে। কারো কোনো কোশ্চেন? এই পর্যায়ে আসার পর আমাদের ইন্ডেক্সের এইখানটা আমরা এটা পাচ্ছি। জিনিসটা একটু মানে ছোট করে ফেললাম, রাইট? এই জায়গাটায় আমরা হোম পেজ দিচ্ছি, আর আমরা এটা হোম পেজ দিয়ে দিলাম। হোম পেজ দিয়ে আমরা ওয়েবসাইটের এই লিঙ্কটা ইয়ে করছি, এবং আপনি চাইলে 19-20 এইভাবে করতে পারেন। এখন দেখেন এখানটায় হোম পেজ আমাদের ওয়েবসাইটের এই জায়গাটা আমরা এই কন্টেন্টটা পাচ্ছি। এটাকে যদি আমি মাঝখানে আনতে চাই, অলরেডি আপনারা নোন যে কী করব। আমরা এখানে ডিপ দিব, কন্টেনার দিব, তারপর এই ক্লাসের ভিতরে আমরা এখানে py5 দেব, যাতে উপরে নিচে একটা স্পেস পাই। my5 দেবো, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এর ভিতরে আমরা চাইলে কিন্তু আমরা পিএইচপি কোড লিখতে পারি, অর্থাৎ আমি চাইলে এটাকে অ্যাড করতে পারি, পারি না? এটা আমি ডিলিট করে দিই। আমি এখানে পিএইচপি কোড লিখব, ইন্টার দিই, তারপর আবার এন্ডিং করব, ডান। এখানটায় আমি কিছু একটা লিখতে চাই, যেমন আমি ইকো করতে চাই যে দিস ইজ হোম পেজ, সেমিকোলনে ক্লোজ। এবার যদি আমরা রান করি, আমরা কন্টেন্টটা দেখতে পাচ্ছি, দিস ইজ হোম পেজ। এখন এটাকে যদি আমি ট্যাগের মধ্যে আনতে চাই, তাহলে আপনি চাইলে এখানটা আমি বলতে পারি h1, এবং এটা আমি নিচে আনতে পারি এভাবে। তার মানে কি আমার h1 এর ভিতরে যেটা প্রিন্ট হবে সেটা কিন্তু এর ভিতরে ঢুকে যাবে। রিলোড, তাহলে আমরা হেডিং ট্যাগ পাচ্ছি। ওকে, এটা আরেকটা মানে এইভাবে মানে ছড়ানো ছড়ানো ছিটানো মনে হচ্ছে, রাইট? তাহলে এটা আরও একটা স্মার্ট ওয়ে তৈরি করি। আমি এখানে পিএইচপি কোড লিখব, এন্ডিং করব, এর ভিতরে আমরা ইকো করে ছোট করে লিখব হোম। বোঝা গেছে? তাহলে এটাকে আরও ইজি মনে হচ্ছে না? মানে ওটা দেখানোর কারণ হচ্ছে যাতে আপনি বুঝতে পারেন, দুটোই আমি দেখাচ্ছি একই। মানে ইন্টার দেওয়া বা স্পেস দেওয়া ম্যাটার করে না। ওকে, ফাইন। দ্বিতীয়ত হচ্ছে আমি ডিরেক্ট ইকো করতে চাই না, এবং এখানে একটা কোশ্চেন হচ্ছে কেন এখানে কোটেশনটা দেওয়া হয়েছে। যদি আমি নাম্বার দেই, মনে করেন আমি নাম্বার দিলাম, এটাও যদি আমি প্রিন্ট করতে চাই, আমাদের কাছে প্রিন্ট হচ্ছে। সো আমি চাই না ডিরেক্ট প্রিন্ট হোক, আমি চাই একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, একটা সিস্টেমের মধ্যে দিয়ে যায়। যেমন আমি কন্টেন্টটাকে ডিরেক্ট এখানে প্রিন্ট করতে চাই না, যেমনটা আমরা এখানে করেছিলাম দিস ইজ হোম পেজ। এটাকে আমরা কাট করি, এটা আমরা পুরোটা ডিলিট করে দিই। এখানটা আমাদের লিখতে হবে $। আমরা অলরেডি অনেক আগে আমরা জাভাস্ক্রিপ্টে যখন কাজ করেছিলাম তখন আমরা ভার নিয়ে কথা বলেছিলাম, ভেরিয়েবল ভার। পিএইচপির ক্ষেত্রে কিন্তু ভারটা লিখতে হয় $। দিয়ে। এখন আমি যদি বলি এখানে নেম, আমি নেমটা কিন্তু বড় হাতে দিয়েছি এনটা, এটা আপনি বড় ছোট করে মিক্সড করে বলতে পারেন। ইকুয়াল মানে অ্যাসাইন করছে, ইকুয়ালটা কি করে অ্যাসাইন করে, ভ্যালুটা হচ্ছে এটা। তো আমি এখানে কোটেশন দিয়ে ভ্যালুটা বসাবো, সেমিকোলনে ক্লোজ। তার মানে আমার এই কন্টেন্টটা কোটেশনের মধ্যে দিলাম, এবং এইটাকে আমি নামে অ্যাসাইন করলাম। মানে আপনি যদি দোকান থেকে কিছু ডিম নিয়ে আসেন, মনে করেন আপনি দোকানে গেলেন, 1 ডজন ডিম কিনলেন, এই ডিমটা আপনি বাসায় নিয়ে আসতেছেন, কিছু না কিছুর মাধ্যমে তো নিয়ে আসবেন। হয়তো আপনি ব্যাগে নিয়ে আসবেন, প্যাকেটে নিয়ে আসবেন, পকেটে নিয়ে আসবেন, বা অথবা হাতে নিয়ে আসবেন। তার মানে কি আপনাকে ওই ডিমটা নিয়ে আসার জন্য একটা সাপোর্ট হিসেবে কে কাজ করছে? কাজ করছে হচ্ছে আপনার হাত অথবা প্যাকেট। কিন্তু ডিমটা আনার উদ্দেশ্য কি? ডিমটা আনার উদ্দেশ্য হচ্ছে বাসায় যেয়ে আপনি চুলা জ্বালায় কড়াইতে ভেজে ডিম দিয়ে ভাত খাবেন নাকি? তো যেহেতু উদ্দেশ্য হচ্ছে ডিম দিয়ে ভাত খাওয়া, এর আগে তো কিছু প্রসেস থাকে। সেই জিনিসটা হচ্ছে আপনি বাজার থেকে ডিমটা নিয়ে আসতেছেন। সো এই জায়গাটায় যদি আসি, আমি এখন ডিমটা ভাজবো, তো এইখানটা আমাকে বলতে হবে ওই ভেরিয়েবল নামটা যেটার প্যাকেটের মধ্যে ডিমটা আছে। তার মানে কি আমাকে প্যাকেটটা নিয়ে আসতে হবে। প্যাকেট যদি আমি দেখাই, তার মানে কি আমার ডিমটাও ভাজা হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তো আপনি দোকান থেকে একটা জিনিস নিয়ে আসছেন, সেটা আপনি এর মধ্যে রাখলেন প্যাকেটের মধ্যে, প্যাকেটটা যখন খুলে দেখছেন তখন ওই ডিমটাই পাবেন, ব্যাপারটা এরকম। তো আমি যদি এটা ওয়েবসাইটে ভিজিট করি, সেম জিনিসটাই কিন্তু ঘুরে ফিরে আসবে। কিন্তু কোশ্চেন হচ্ছে কেন কোটেশন? কোটেশন মিন্স এটা এক ধরনের টাইপের মতো কাজ করে। টাইপ বলতে মানে আপনি যদি এখানে চান
নাম্বার দিতে পারেন। সাপোজ আমি এখানে যদি নাম্বার দিই, এই নাম্বারটাও কিন্তু এখানে সাপোর্ট করবে। আমি কিন্তু চেঞ্জ করলাম, কিন্তু আমি কিন্তু নাম বা ইকো চেঞ্জ করি নাই। এটা আমার জন্য সুবিধা না, যে আমি ভেরিয়েবলের মধ্যে একটা জিনিস রাখলাম, সেই জিনিসটা যাই থাক না কেন, অর্থাৎ আপনার প্যাকেটে যাই থাক না কেন, সেটা কিন্তু আপনি চাইলে খুলে দেখতেই পারেন। তো এই ক্ষেত্রে আমি যদি রিলোড দিই, সেই জিনিসটা পাচ্ছি। কোশ্চেন হচ্ছে, কোটেশন দেওয়ার ক্ষেত্রে কাজ করে কি, আমরা বিভিন্ন রকম টাইপের কিন্তু ডাটা থাকে। যেমন আপনি এই প্যাকেটের ভিতরে, যেমন আমি যদি রিয়াল এক্সাম্পল দেই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, আপনি বাজার থেকে মুড়ি নিয়ে আসতেছেন, মুড়ি। তো যখন আপনি প্যাকেটের মধ্যে করে মুড়ি নিয়ে আসবেন, মুড়িটা নেওয়ার ক্ষেত্রে আপনার কি খুব সেন্সিটিভিটি মেনটেন করতে হয় মুড়ির জন্য? না। কিন্তু আপনি যদি একই প্যাকেটে ডিম নিয়ে আসেন, আপনার কিন্তু অনেক বেশি সেন্সিটিভিটি ইউজ করতে হয়, বা আপনাকে সতর্কতার সাথে ডিমটা বাসায় নিয়ে আসতে হবে, 2 হাত দিয়ে ধরে সুন্দরভাবে নিয়ে আসতে হবে যাতে না ভেঙে যায়। নাহলে তো বকাঝকা খাবেন, তাই না? বউয়ের বকাঝকা খাইতে পারেন, মায়েরও বকাঝকা খাইতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি ওই একই প্যাকেটে পানি নিয়ে আসেন, তাহলে কি আসলে সেন্সিটিভিটি অন্য লেভেলে যাবে না তখন? মানে আপনি আপনার এই প্যাকেটের ভিতরে কি নিচ্ছেন, তার উপরে ডিপেন্ড করে আপনার জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করবেন, সেটা মেনটেন করে। তো এই জিনিসটাকে বলা হয় ডাটা টাইপ। আর এই ডাটা টাইপের নাম হচ্ছে স্ট্রিং। অর্থাৎ আপনি যখন কোটেশন দিয়ে কাজ করবেন, সেটা হোক সিঙ্গেল অথবা ডাবল কোটেশন, যখন আপনি কোনো কন্টেন্ট দিবেন এবং কোটেশন দিয়ে দিবেন, তখন এটাকে বলা হয় স্ট্রিং। এবং স্ট্রিং, আপনার কিবোর্ডের যত নাম্বার এবং ক্যারেক্টার আছে বা অ্যালফাবেট আছে, সবগুলো স্ট্রিংয়ে রূপান্তরিত করা যায়। কিন্তু আপনি যে নাম্বারটা দিয়েছেন, এই নাম্বারটা যদি স্ট্রিং নাও দেন, এভাবে যদি দেন, তবু কাজ করবে, কোনো সমস্যা নাই। আমি যদি এখন রান করি, কাজ করবে। এই জায়গাটায় এই নাম্বারকে স্ট্রিং বলা যায় না, একে বলা হবে ইন্টেজার। বুঝতে পারছেন? ইন্টেজার। এখন কোশ্চেন হচ্ছে, আমি তো বলে যাচ্ছি প্রমাণ কি। প্রমাণ হচ্ছে, আমি যখন ইকো করব এই নামটাকে, তার মানে কি এই জিনিসটাকে ইকো করছি। এটা করার জন্য এই নামটাকে কল করার আগে এই জায়গাটায় লিখতে হবে var dump। var dump হচ্ছে এক ধরনের একটা ফাংশন, যে কি করে, যে জিনিসটাকে আপনি প্রিন্ট করবেন সেটার ডাটা টাইপ কি সেটা বলে দেয়। যেমন আমি var dump দেওয়ার পরে বলছি নাম, ও বলে দিবে যে এই নাম্বারটার বা এই যেখানে যে ভ্যালুটা দিচ্ছে সেটা আসলে ডাটা টাইপ কি। দেখেন, ও কিন্তু বলে দিচ্ছে ইন্টেজার। এবং যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তারা বুঝবেন এটা, যে আমি যদি এখানে .3 দেই, তার মানে কি ইন্টেজারের জায়গায় ফ্লোট হয়ে যাবে। অর্থাৎ যখন আপনি দশমিক দিয়ে সামথিং কিছু একটা ইউজ করবেন, তখন তার ডাটা টাইপটা চেঞ্জ হয়ে গেল। আমরা দুটো ডাটা টাইপ শিখলাম, রাইট? এখন এই জিনিসটাই আমি যদি কোটেশনের মধ্যে নেই, এবার যদি আমি রিলোড দেই, তাহলে এটা হয়ে যাচ্ছে স্ট্রিং। এবং কয়টা ডিজিট আছে, কয়টা ক্যারেক্টার আছে, ডিজিট না, ও ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে, সেটা কিন্তু সে বলে দেয়। ইভেন আপনি যদি মাঝখানে স্পেস দেন, সেটা কাউন্ট করবে, কারণ স্পেস সহ কিন্তু কাউন্ট করার কথা। 8 কাউন্ট করছে, 6 থেকে 8 হলো কেন? কারণ আমি এখানে দুটো স্পেস দিয়েছিলাম, মনে আছে? দুটো কি পাচ্ছে কিনা এটা একটু কনফার্ম করি। আমি মনে করেন এতটুকু দিলাম, রিলোড যদি দেই, কয়টা? 6টা। তো আমি যদি এখানে স্পেস একটা দেই, তাহলে কটা? 7টা। আর আমি যদি আরেকটা স্পেস দিই, তাহলে কটা? 8টা। তার মানে কি অনেকগুলো স্পেস দিলে অনেকগুলো স্পেস কাউন্ট করে। ওকে, ফাইন। আমরা নাম্বার না দিয়ে বলি হ্যালো, হ্যালো জুলেখা। হ্যালো জুলেখা দেওয়ার পর আমি যদি প্রিন্ট করি, সে কিন্তু বলে দেয় স্ট্রিং 13টা, ইভেন ইনক্লুডিং স্পেস। হ্যালো জুলেখার মধ্যে আমরা 13টা ক্যারেক্টার পাচ্ছি। এটা হচ্ছে আর একটা স্ট্রিং দেখলাম, তারপরে কি ইন্টিজার দেখলাম, ফ্লোট দেখলাম। এবার আসেন, নাল নামে একটা ডাটা টাইপ আছে, নাল। যদি আপনি নাল লেখেন, এর মানে হচ্ছে কোনো ভ্যালু নাই। নাল বলতে কোনো ভ্যালু নাই। তো আমি ন্যাম ভেরিয়েবলের মধ্যে নালটা দিলাম। এবার যদি আমি রান করি, সে বলতেছে নাল। নাল কিন্তু ডাটা টাইপের নাম, কিন্তু এখানে নাল হচ্ছে, নাল দিয়ে বোঝাচ্ছে যে এই ভেরিয়েবলে কোনো ভ্যালু নাই। বোঝা গেছে? না স্ট্রিং, না ইন্টিজার, না সামথিং কিছু একটা। দ্বিতীয়ত হচ্ছে, যদি আমি বলি ট্রু, ট্রু ট্রু যখন দিব, তখন আমি রিলোড দেই, বলে বুল। তার মানে বুল মানে হচ্ছে বুলিয়ান ভ্যালু। আমরা অনেক সময় এরকম বলি না যে ট্রু না ফলস, আমরা কন্ডিশনালি কথাগুলো বলি না যে ট্রু অথবা ফলস। এই রকম সিচুয়েশনগুলোকে বুলিয়ান ভ্যালু দিয়ে মেনটেন করা হয়, বুলিয়ান বলা হয় এটাকে।
BOOLEAN, বুলিয়ান। দ্বিতীয়ত হচ্ছে আমরা অ্যারে এবং অবজেক্ট নিয়ে কথা বলবো, এবং এখানে অবজেক্ট নিয়ে খুব একটা কথা আমরা বলবো না, কারণ অবজেক্ট নিয়ে আমাদের খুব একটা কাজ থাকবেও না। তবে অ্যারের কাজ অনেক বেশি থাকবে আমাদের প্রজেক্টটাতে। বোঝা গেছে? আর আপনারা ওওপি সম্পর্কে শুনেছেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পিএইচপিরই হচ্ছে অর্গানাইজ ওয়েতে জিনিসটাকে যে মেনটেন করে। যেমন আমরা এরকম তো জানেন যে আমরা সিএসএস ইউজ করি এবং আমরা পরবর্তীতে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করেছি। এর কারণ কি? কারণ হচ্ছে সিএসএসটার থেকে আরও একটু স্মার্ট ওয়েতে যাতে আমি ওয়েবসাইটটা ডিজাইন করতে পারি, দ্যাটস ওয়াই কিন্তু আমি বুটস্ট্র্যাপ ইউজ করেছি ফ্রেমওয়ার্কের মাধ্যমে। আর আমরা যে কোঅর্ডিনেটর বা ল্যারাবেল ফ্রেমওয়ার্কের কথা বলি, সেটাও কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, মানে পিএইচপি দিয়ে তৈরি করা, কিন্তু অর্গানাইজ ওয়েতে বা আরও একটু স্ট্রাকচার ওয়াইজ। সবাই এতটুকু বুঝেছেন? কারো কোনো কোশ্চেন? তার হচ্ছে ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট বানাচ্ছে, তার ক্লায়েন্টের জন্য না, সে হচ্ছে তার ফ্রেন্ডকে গিফট করবে একটা ওয়েবসাইট, এবং আমি বলেছিলাম যে এটা $500 লাগবে। সে বলে যে আমি গিফট করবো অমুক তমুক। তাই আমি বললাম যে ঠিক আছে, ওয়েট করো, আমি ওয়েবসাইটটা একটু দেখি ভালো করে। সে আমাকে এই লিঙ্কটা দেয় এবং লিঙ্কটা দিয়ে বলে যে তুমি এক্স্যাক্টলি এরকম বানানোর চেষ্টা করো। মানে কঠিন কিছু না, এখানে মেইন জিনিস হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি যদি দিতে পারে, সে ফন্ট ফ্যামিলি যে পারফেক্টলি নিতে পারি, বাস আমার ওয়েবসাইটটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যেতে পারে। এবং কোন থিম দিয়ে তৈরি করবো সেটা কিন্তু আমার মাইন্ডে অলরেডি সেট হয়েছে বা আমি করেছি। এবং এখানেও কিন্তু আমি একটা ওয়েবসাইটে কাজ করেছি কয়েকদিন আগে, ফ্লিপ ক্লিক, এবং এটা যে থিম দিয়ে করেছিলাম সেই থিমটা আমি ওখানে ইউজ করতে পারবো আই হোপ, এবং পারফেক্টলি আউটপুটটা আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই ওয়েবসাইটের কাজের জন্য কিন্তু আমি অ্যাকচুয়ালি কাউকে খুঁজছি যিনি আমার এই ওয়েবসাইটে বানাবেন, এবং এটার বাজেট হচ্ছে $200। বাট এটা তো নিশ্চয়ই জানেন যে 20% কেটে নেবে, মানে $40 কেটে নেবে। বাকি হয়তো $160 থাকবে। সেখান থেকে হয়তো $10 বা $20 আমি নিব, বাকিটা আমি অর্ডারের মাধ্যমে হোক বা টাকায় কনভার্টেড হোক আমি দিয়ে দেবো। কথা বোঝা গেছে? আচ্ছা, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন এই কাজটা করতে পারেন। ডেবুটিফাই, ডেবুটিফাই। আচ্ছা, এখন আসি আমরা এখানে, রিলোড দেই, আমরা বুল ট্রু দেখতে পাচ্ছি। তার মানে আমি যদি এখানে বলি ফলস, রিলোড যদি দেই সে কিন্তু ফলস দেখাচ্ছে। ক্লিয়ার? ওকে, আরও কিছু ডাটা টাইপ আছে যেটা হচ্ছে অ্যারে। আমি যদি লিখি হচ্ছে অ্যারে, ইন্টার দেন, আচ্ছা সরি এটা না, ফার্স্ট ব্র্যাকেট, এখানটা অ্যারে। অ্যারে বলতে আপনি মনে করেন দোকানে গেলেন, দোকানে যাওয়ার পর বিভিন্ন দোকানে, মুদি দোকানের কিছু বাজার করলেন, তারপর কিছু বাজার করলেন হচ্ছে সবজি দোকানে, কিছু ফলমূল কিনলেন, আবার অন্যান্য অ্যাক্সেসরিজ বা সামথিং কিছু একটা কিনলেন যেগুলো একটু শক্ত, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস কিনলেন। কেনার পর আমি কিন্তু, আপনি বাসা থেকে ব্যাগ নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে আপনি যেই যেই দোকানে যেই যেই জিনিস কিনবেন তারাও কিন্তু একটা প্লাস্টিকের করে থলে দিয়ে দেয়, পলিথিন দেয় না? দেওয়ার পরে ওগুলো কি করে, তারা যদি একসাথে চায়ও, সে একটা বড় পলিথিনে আবার সবগুলো দেয়, ইনক্লুড করে, করার পরে আপনাকে দিয়ে দেয়। এভাবে আপনি বাজার করলেন অনেক জায়গায়, আপনি চাচ্ছেন যে সবগুলো বাজার আবার আমার যে ব্যাগটা, আপনার যে ব্যাগটা নিয়ে আসছেন সেটার মধ্যেও রাখতে পারেন যদি অ্যাডজাস্ট করতে পারেন। তার মানে কি, আপনি অনেকগুলো জিনিস অনেকগুলো ছোট ছোট জায়গায় রাখছেন, অনেকগুলো পলিথিনের মধ্যে রাখছেন, আবার একটা বড় পলিথিনও রাখছেন, এবং সেগুলো আপনি আর একটা ব্যাগের মধ্যে রাখছেন, মানে ব্যাপারটা এরকম। তো এটাও আপনি করতে পারেন খুব ইজিলি। ফর এক্সাম্পল, আমি যদি এখানে বলি এরকম যে আপনাদের এই ব্যাচে অনেকগুলো স্টুডেন্ট আছে, তো আমি এখানে যদি বলি স্টুডেন্ট নাম, তো আমি এখানে বলতে পারি স্টুডেন্ট নাম হচ্ছে 1, ইকুয়াল দিয়ে বলি যে আরিফ, আরিফ হচ্ছে একটা স্টুডেন্টের নাম। ঠিক একইভাবে আমি $সাইন দিয়ে বলি নেম 2, এটা হচ্ছে আর একজন স্টুডেন্টের নাম, নাম হচ্ছে রফিক। এই যে নামগুলো যে ডিফাইন করছি, তার মানে আমার এই ব্যাচে এতগুলো মানুষ, প্রায় 30টার মতো স্টুডেন্ট, প্রত্যেকের নাম আমি নেম 1, নেম 2, নেম 3 দিব। এটা না করে আমি যদি একটা ভেরিয়েবলের মধ্যে একটা একটা পার্টের ভিতরে বা একটা বক্সের ভিতরে বা একটা সিরিয়াল, একটা পেজের ভিতরে সব কিছু রাখি, বা একটা লিস্টের মধ্যে রাখি, অনেকগুলো পেজে এক একটা নাম না রেখে একটা লিস্টের মধ্যে রাখি, সব লিস্ট ডাউন করি, তাহলে আমার জন্য সুবিধা হয় না? এই জিনিসটা করার জন্য আমরা এখানে এইভাবে না দিয়ে আমরা এখানে বলবো অ্যারে, এবং আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। এই জায়গাটায় আমরা এখানে কোটেশন সিঙ্গেল অথবা ডাবল দিতে পারেন। এখন আপনি লেখেন আরিফ, কমা দিয়ে আপনি লেখেন হচ্ছে রফিক,
আপনি কমা দিয়ে লেখেন হচ্ছে জুলেখা, আপনি কমা দিয়ে লেখেন হচ্ছে ময়না। মানে আপনি জিনিসগুলো এইভাবে রাখছেন। ইভেন আপনি চাইলে নাম্বারও দিতে পারেন, আপনি চাইলে নাম্বারও দিতে পারেন। সো এইভাবে জিনিসগুলোকে আপনি সাজাতে পারেন, গুছাতে পারেন। আপনার জন্য আরও ইজি হচ্ছে যে আপনি অনেকগুলো ভেরিয়েবল কল না করে একটা ভেরিয়েবলের মধ্যে সব কিছু অ্যালাইন করতে পারেন বা অ্যাড করতে পারেন। এই অবস্থায় যদি আমি ন্যামকে কল করি ভারড্যাম দিয়ে, তাহলে আমার স্ট্রাকচারে খুব সুন্দরভাবে বলে দিবে যে আসলে 10 নম্বর লাইনে নাল আছে। এটা এখনো ঠিক হয়নি, এখানে কোথাও ভুল আছে। সেটা হচ্ছে অ্যারে দিয়েছি, নেম দিয়েছি। আচ্ছা, এখানে ভুলটা হচ্ছে আমরা এটার ভেরিয়েবল আলাদা, এটা ভেরিয়েবল আলাদা। এবার যদি আমরা রান করি, আমরা কি পাচ্ছি দেখেন। তো আমাদেরকে বলে দিচ্ছে যে অ্যারে 5 মানে কয়টা ভ্যালু আছে, 1 2 3 4 5, এই জন্য বলতেছে অ্যারে 5। এবং ভ্যালুগুলো কিন্তু ইন্ডেক্সিং করে। ইন্ডেক্সিং বলতে 0 থেকে কাউন্ট করে। 0 নাম্বার ভ্যালুটা হচ্ছে আরিফ, এবং এটা স্ট্রিং। তার হচ্ছে ক্যারেক্টার হচ্ছে 4টা। তারপর হচ্ছে ইন্ডেক্স 1, তার মানে হচ্ছে দ্বিতীয় ভ্যালু হচ্ছে রফিক, এবং তার হচ্ছে ক্যারেক্টার নাম্বার হচ্ছে 5, এবং সে ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। দ্বিতীয় মানে হচ্ছে 2 নাম্বার মানে হচ্ছে তৃতীয়, এবং জুলেখার ক্যারেক্টার হচ্ছে 7টা এবং এটা স্ট্রিং। তারপর হচ্ছে ময়না, এটা হচ্ছে 5টা স্ট্রিং। তারপর হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে 4 5 4, এবং এটা হচ্ছে ইন্টেজার। এবং ইন্টেজার যখন দেখায় তখন কিন্তু এরকম মানে ক্যারেক্টার দেখায় না যে কয়টা ক্যারেক্টার দিয়ে কাজ করা হয়েছে। আই হোপ যে সবাই এটা বুঝতে পেরেছেন। কারো কোনো যদি কোশ্চেন না থাকে বেটার হয়, জাস্ট এই পর্যায় পর্যন্ত। কারো কোনো কোশ্চেন আছে? মানে অ্যারেগুলোকে সাজানো এবং ওয়েবসাইটে শো করার জন্য কিন্তু অন্যভাবে কাজগুলো করতে হবে, আরও একটু অর্গানাইজ ওয়েতে জিনিসটা দেখতে হবে। এবং অ্যারে পার্টটাই হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল এবং সবচেয়ে বোঝার অনেক কিছু আছে, এবং এইটার উপরে বেস করেই কিন্তু পুরো ওয়েবসাইট ডিজাইন হয়। মানে ডায়নামিক ওয়েবসাইটগুলো কিন্তু অ্যারেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় কাজের ক্ষেত্রে। সবাই ক্লিয়ার হয়েছেন জিনিসগুলোতে? কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আর আমি যদি আপনাদের এখন বলি যে এটা নিয়ে কাজ করেন, পারবেন? যদি আমি বলি যে এই প্র্যাকটিসটা করেন, পারবেন? অফকোর্স, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা নেক্সট পার্টে যাই। এই জিনিসগুলোকে তো আমি এইভাবে শো করাবো না, রাইট? ভারডাম তো শুধুমাত্র দেখার জন্য। আমরা এটাকে নর্মাল ওয়েতে রাখি, এবং ন্যামটাকে যদি আমি কল করি, অ্যারের এই ভ্যালুগুলোকে যখন সে প্রিন্ট করবে তখন ইরোর দেখায়। কেননা যে এই জায়গাটায় যে ভ্যালুগুলো আছে ডিরেক্ট এইভাবে আসে না। আমি এটাকে কোটেশন দিয়ে যদি কিছু দেই এবং আমি যদি রান করি, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আমি অ্যারে ইউজ করব তখনই সে আটকায় দিবে ইরোর। কারণ শুধুমাত্র ইকো করলে নামের ভ্যালুগুলো পাস হয় না, কারণ সে জানে না যে অ্যারের ভিতরে যে এতগুলো ভ্যালু আছে আলাদা আলাদাভাবে কোন ভ্যালুটাকে আপনি চাচ্ছেন এটা সে বলতে পারে না। দ্যাটস ওয়াই এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিব। দেওয়ার পরে বলবো ইন্ডেক্সের কোন নাম্বারটা। অর্থাৎ আমি যদি বলি 0, তাহলে শুধুমাত্র আরিফকে প্রিন্ট করবে। আমি যদি বলি 1, তাহলে শুধুমাত্র রফিককে প্রিন্ট করবে। কারণ ইন্ডেক্সিং কিন্তু 0 থেকে শুরু হয়। আপনি এখানে ভ্যালু দেখতে পাবেন 1 2 3 4 5, কিন্তু 1 ইন্ডেক্সে মানে হচ্ছে 2 নাম্বার। তার মানে ইন্ডেক্সিং 4 নাম্বার পর্যন্ত আসবে, 0 1 2 3 4। আমি যদি 4 দেই তাহলে নাম্বারটা আসবে। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন জিনিসটা। আমি জাস্ট একটু টাচ দিয়ে যাব, এটা আরও অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব কালকে। এবং আমরা এখন যোগ বিয়োগ শিখব। এই জায়গাটায় অনেক দিন পর্যন্ত, মানে ছোটবেলা থেকে তো আপনারা স্কুল কলেজে যোগ বিয়োগের ক্লাস করছিলেন, আমরা এখন যোগ বিয়োগ শিখবো গাইজ। আমি এখানে বলি যে এ ভেরিয়েবল দিলাম এ, 3 4 দিলাম, এবং আর একটা ভেরিয়েবল দিলাম বি ইকুয়াল দিয়ে 4 5 দিলাম। ওকে, আমরা এখন এটা যোগ করব। যোগ করার জন্য আমরা আর একটা অপারেটর বা একটা সাপোর্টিভ
অপারেটর স্কোপ এগুলোকে বলা হয় অপারেটর, যেগুলোর মাধ্যমে আমি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কাজ করতে পারি। কথা বুঝতে পারছেন? সো এই অপারেটরগুলো আমাকে ওই হেল্পটা করবে। যেমন আমি এখানে যদি বলি $a প্লাস $b ইকুয়াল, তাহলে এই এ আর প্লাস বি এর মাঝখানে যে প্লাসটা চিহ্ন আছে, এ এক ধরনের অপারেটর হিসেবে কাজ করছে, এটাকে বলা হয় এরিথমেটিক অপারেটর। তার কাজই হচ্ছে যোগ করা, এবং যোগ করার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করে নিতে হবে দুটো যেন নাম্বার হয় বা ইন্টেজার। এবার যদি রিলোড দেই, ভুল দেখাচ্ছে, ইকো টি ইকো 11 নাম্বার। কোথায় ভুল? ও আচ্ছা, এখানে সেমিকোলন দেয়নি। রিলোড যদি দেই, দেখেন 79 হয়ে যায়, মানে 34 এবং 45 79। সবাই বুঝতে পেরেছেন জিনিসটা? এখন ডিরেক্ট এইভাবে যোগ না করে আমি এখানে $c দেই, ইকুয়াল দিয়ে বলি $a প্লাস $b, এবং এই সিটাকে কল করি। তার মানে কি, আমি আর একটা ভেরিয়েবল নিলাম, ওর ভিতরে a প্লাস বি দিয়ে সিটাকে কল করলাম। আউটপুট চেঞ্জ হবে না, আউটপুট তো একই আসবে, রাইট? দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি এটাকে স্ট্রিং বানাই তাহলে কি হয়? রিলোড দেন, তবু কিন্তু যোগ হচ্ছে। তার মানে জিনিসটা অনেক বেশি পাওয়ারফুল, রাইট? মানে স্ট্রিংকেও সে যোগ করে নেয়, কোনো সমস্যা নাই, রাইট? কিন্তু আপনি যদি এর পাশে কিছু দেন, কোনো একটা ক্যারেক্টার দেন, তাহলে কি যোগ হবে? কোনোটাই যোগ হবে না। বরং কি বলতেছে, অনলাইন 11, এটা ভুল দেখাচ্ছে কেন? 11 নম্বর লাইনে ভুল দেখাচ্ছে, মানে এখানে এই দুটো যোগ করলে ভুল দেখানোর কথা না, কনক্যাটেনেশন করতে হবে সেক্ষেত্রে, মানে জোড়া লাগাতে হবে। হ্যাঁ, আমি এস দিছি স্ট্রিং আকারে, সবগুলোতে স্ট্রিং, কিন্তু ভুল তো হওয়ার কথা না। রিলোড দেই, আনকাউন্টার্ড, হ্যাঁ, ফর্মড নিউমেরিক, এ নন ওয়েল নিউমেরিক ভ্যালু আনকাউন্টার্ড ইন ড্যাশ ড্যাশ ড্যাশ। এই জায়গাটা যেটা হচ্ছে প্লাস চিহ্নটা জায়গায় আমি যদি ডট দেই এবং যদি রিলোড দেই, দেখেন এটা আসতেছে। দুটো কিন্তু ভিন্ন জিনিস। একটা হচ্ছে প্লাস, প্লাস কি করে? আপনাকে যোগ বিয়োগের কাজ করে। কিন্তু এই প্লাসটা যদি আপনি কোনো স্ট্রিংকে নিয়ে, যেখানে ক্যারেক্টার আছে মানে অ্যালফাবেট আছে, সে কিন্তু এটাকে কাউন্ট করতে পারে না যে এটা আসলে একটা নাম্বার। তখনই ও কি করে? ইরর দেখায়। দ্যাটস ওয়াই ডট দিতে হবে। ডট মানে হচ্ছে জোড়া লাগানো, নট যোগ। সে কিন্তু অ্যাডিং করে না, সে কি করে? দুটোকে মার্জ করে, দুইটাকে যোগ করে, মিশায় দেয় না। এবং এই ডটকে বলা হয় কনক্যাটেনেশন। এটাও কিন্তু এক ধরনের মানে অপারেটর বলা যায়। সো এখানে যখন ডট দিলাম তখন আমি এই আউটপুটটা পাচ্ছি। এখন আমি চাই অনেকগুলো ডাটা, আপনারা বুঝতে পারছেন যে নাম্বারের কাজটা কি এবং কোথায় কোথায় কি হচ্ছে। তো আমি যদি এটাকে বাদ দিয়ে যদি এখানে আমি স্ল্যাশ দেই এরকম, তার মানে কি? ভাগ হবে। রিলোড দেন, ভাগ হচ্ছে। আমি যদি এটাকে গুণ করতে চাই, স্টার চিহ্ন দেন, রিলোড দেন, গুণ হয়ে যাচ্ছে। আবার আপনি যদি মাইনাস করতে চান, তাহলে আপনি মাইনাস পাবেন। ইভেন আপনি যদি এটা দেন, তাহলে কি হবে বলেন তো? কেউ কি বলতে পারবেন? পার্সেন্ট দেওয়ার পর কি হবে? কি হওয়া উচিত? কার কোনো আইডিয়া? রিমাইন্ডার আসবে, রিমাইন্ডার, ভাগশেষটা থাকবে। ওয়াও, ওকে, আমরা এখানে ভাগশেষটা দেখব 34। আসলে কি 34 ভাগশেষ? আমাদের এখানে গুণ করতে সমস্যা। আমাদের এখানে দিতে হবে 2, তাহলে ভাগশেষ কত বলেন? রিলোড দেন, 0। তার মানে কি এটা 34, যে এই জন্য এটা। তো আমি যদি এখানে বলি 35, ভাগশেষ কত? 1। তার মানে আপনি খুব সহজে এটা ধরতে পারবেন না যে আসলে এটা ভাগশেষ 1 হলে নাম্বারটা আসলে জোড় না বেজোড়, রাইট? তার মানে এ কি কাজ করছে? একে বলা হয় মডুলাস। এটাও এক ধরনের অপারেটর, এটাকে বলা হয় মডুলাস। এর কাজই হচ্ছে ভাগশেষটা বের করা। ভাগশেষ যদি বের হয়, মানে ভাগশেষ কতই বা বের হবে? যদি আপনি 2 দিয়ে ভাগ করেন, 0 অথবা 1, এর বাইরে তো আর কিছু বের হওয়ার কথা না। সবাই সব বুঝতে পেরেছেন? তো আমি যদি এখানে বলি 7 দিয়ে ভাগ করব, তাহলে 5 7 35 হয়ে যায়, তাহলে ভাগশেষ কত? 0 না?
মনে করেন আপনি যদি 8 দিয়ে ভাগ করেন, 4 8 32, তাহলে ভাগশেষ কত হবে? 3। এবং আমি যদি এটা রান করি দেখবেন 3 বের হচ্ছে। সবাই এটা বুঝতে পেরেছি? কারো কোনো কোশ্চেন? আমাকে একটু জানান কারো কোনো কোশ্চেন আছে কিনা, মজা পাচ্ছেন কিনা। এই পর্যায়ে আসার পর আমরা আমরা এই পর্যায়ে আসার পরে মডুলাস বের করা শিখেছি, রাইট? কিন্তু আমি যদি কন্ডিশন বের করি, কন্ডিশনালি কাজগুলো করি, সাপোজ কোনো একজন এই ডাটাটা দিল এবং সে সে জানতে চাইলো যে আসলে এই নাম্বারটা ভাগশেষ আছে কি না, বা এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। ভাগশেষ থাকলে তো সেটা বিজোড় সংখ্যা, ভাগশেষ না থাকলে এটা জোড় সংখ্যা, এটা তো আমরা বুঝি। সেই অনুযায়ী আমরা এটাকে ওইভাবে প্রেজেন্ট করব। তো আমাদের 8কে 35কে 8 দিয়ে ভাগ দিয়ে যেটা আসতেছে সেটা না করে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে আউটপুটটা দেখার চেষ্টা করি। বাট এটার প্রসেসটা কি, বা কিভাবে এটা যদি আউটপুটটা চাই, আমাদের এখানে ব্রাঞ্চিং করতে হবে। ব্রাঞ্চিং বলতে ইফ এস যে কন্ডিশন, যে আমরা যদি এরকম হয় যে আপনি অফিস যাবেন সকালবেলা উঠে, অফিস যাওয়ার আগে চিন্তা করছেন যে যদি বৃষ্টি হয় তাহলে আমি ছাতাটা নিব, আর যদি খুব বৃষ্টি হয় তাহলে আমি আধা ঘন্টা ওয়েট করব। এই যে যদি শব্দটা যে ইউজ হচ্ছে। আবার যদি এরকম হয় যে খুব যদি ঝড় ওঠে তাহলে আমি অফিস যাবই না, বা এরকমও চিন্তা করতে পারেন, রাস্তায় বের হলেন, আপনি কোথাও যাবেন, অফিসে যাবেন বা সামথিং, কোথাও কোনো একটা লোকেশনে যাবেন, আপনি রিক্সা পাচ্ছেন না। আপনি এরকম মাথার মধ্যে একটা চিন্তা নিয়ে নিলেন, রিক্সা পাচ্ছেন অনেকক্ষণ ধরে, আছি, তখন আপনার কিন্তু চিন্তাটা এরকম থাকবে যে যদি আমি সিএনজি পাই সিএনজিতে উঠে চলে যাব, বা আমি উবার পাঠাও নিয়ে চলে যাব, বা সামথিং কিছু একটা। তো এই যে যদি অথবা এই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে কোনো একটা কন্ডিশনের উপরে, যে এটা যদি হয় এটা হবে, এটা যদি হয় তাহলে এটা হবে। তো এই কন্ডিশনাল জিনিসটাকে বলা হয় ব্রাঞ্চিং। এবং আমি এই জায়গাটায় ইউজ করব হচ্ছে যদি অথবা এই জিনিসগুলো নিয়ে আমরা এখন কাজ করব। তো আমরা এখানে যেহেতু দেখছি 35কে 2 দিয়ে ভাগ দিচ্ছি এবং আমরা ভাগশেষ পাচ্ছি বা সামথিং কিছু একটা, সো এখানে মডুলাসের এই জিনিসটাকেই আমরা একটু অন্য আঙ্গে গিয়ে সাজাবো। আর আমাদের ইকো জিনিসটাও এরকম আসবে না। এখানে আমরা বলবো ইফ মানে হচ্ছে যদি, যদির মানে লেখার পদ্ধতি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এবং এই জায়গাটা লিখতে হবে কন্ডিশন। আমি যদি স্ট্রাকচারটাকে বুঝিয়ে দেই, কন্ডিশন এখানে বলতে হবে স্টেটমেন্ট। ওকে, তার মানে কন্ডিশন আমরা একটা বের করব। সাপোজ এটা বাদ দিই আপাতত, আমি যদি এখানে কিছু একটা লিখি, যেমন হচ্ছে $a, তার মানে কি আমি ভেরিয়েবলটাকে কল করলাম, দেন আমি ডাবল ইকুয়াল দিলাম। এই জায়গাটায় ডাবল ইকুয়াল কি কাজ করে? এই জায়গাটায় ডাবল ইকুয়াল কিন্তু আর একটা অপারেটর হিসেবে নিজেকে প্রেজেন্ট করছে। এটার নাম হচ্ছে কম্প্যারিজন অপারেটর। মানে সে কি করে? কম্পেয়ার করে। তো আমি এখানে অ্যাট দ্য রেট অফ $a ডাবল ইকুয়াল দেওয়ার পরে যদি আমি ইকুয়ালিটি চেক করি, আমি যদি বলি 20, তার মানে স্টেটমেন্টে আমরা কি প্রিন্ট করব কি করব না সেটা ম্যাটার করে। তো স্টেটমেন্টে আমরা ইকো করব, মানে এখানে কন্ডিশনটা এখানে চেক করবে প্রথমত যে আসলে এটা ট্রু না ফলস। আমরা যে বুলিয়ানের কথা বললাম, বুলিয়ান অনুযায়ী এখানে চেক করবে যে অ্যাট দ্য রেট অফ ডলারে, আমি অ্যাট দ্য রেট অফ মাথার মধ্যে খালি ঘুরছে। সো এই $a মানে কি, ভ্যালুটা কি, এটার এগেনস্টে কি আসে, এটার রিপ্লেসমেন্টে 35 আসে, তাই না? তার মানে ইকুয়ালিটি চেক করলে যদি দেখি এটা কি ট্রু না ফলস, অবভিয়াসলি ফলস, মানে এটা তো ট্রু না, রাইট? যদি ট্রু না হয়, ডাবল ইকুয়াল যদি না হয়, আমরা ছোটবেলায় শিখেছিলাম না এ সমান সমান বি, সি সমান সমান অমুক তমুক, এই জিনিসটা কিন্তু এখানে কাজ করে। তো আমরা যেহেতু এখানে দেখছি এটা ফলস, তো আমি যদি এখানে চাইও ইকো প্রিন্ট করব, মানে যখন এটার কন্ডিশনটা এরকম, ইফ কখন কাজ করে, যদি এটা ট্রু হয় তখন কিন্তু প্রিন্ট হবে, এর আগে হবে না। কন্ডিশন যদি ট্রু হয় তাহলেই প্রিন্ট করবে, নাহলে হবে না। তো আমি যদি এখানে বলি ভেরিয়েবল এ, এখানে যদি বলি ভেরিয়েবল এ সেমিকোলন, তার মানে কি এটাকেই প্রিন্ট করছি, তার মানে ভেরিয়েবল 35কে প্রিন্ট করছি। এই জায়গাটা যদি আমি রিলোড দিই আবার, তাহলে কিন্তু প্রিন্ট হবে না, কারণ এটা ট্রু না, ফলস। তো আমি যদি এখানে বলি 35, এটা কি ট্রু, তার মানে কি প্রিন্ট হবে, রাইট? কিন্তু এটা প্রিন্ট করার ক্ষেত্রে এইখানটায় কিছু লিখি, যেমন আমি বলি ডট,
স্পেস দিয়ে দিয়ে লিখলে দেখতে সুন্দর হয়, বাট স্পেস ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনি মানে কি দিচ্ছেন, ফাংশনগুলো কি। আমি এখানে বলি কোটেশন দিই, দেওয়ার পর এখানে বলি এ ইজ ট্রু, আমি এমন কিছু একটা দিলাম। তো রিলোড যদি দেই তাহলে এ ইজ ট্রু হচ্ছে, স্পেস পায়নি। এই স্পেস না পাওয়ার পিছনে এখানে একটা স্পেস দিলেই স্পেসটা পাবে। ক্লিয়ার? তো 35 ইজ ট্রু বা কন্ডিশন ইজ ট্রু এরকম বলতে পারি না, যে কন্ডিশন কন্ডিশন ইজ ট্রু এরকম বললাম, এটা বাদ, এটা না দিলেও চলবে। তো রিলোড যদি দেই তাহলে আমরা এরকম পাচ্ছি, কিন্তু কন্ডিশন যদি ভুল হয় তাহলে এর ভিতরে প্রবেশ করবে না। তার মানে আমি যদি এখানে বলি 32, প্রবেশ করবে না। এখানে বলবো অথবা, যদি এটা ট্রু না হয়, এটা তো নিশ্চয়ই ট্রু না, ফলস। যদি ফলস হয় তাহলে স্টেটমেন্টটা প্রিন্ট করে দেখাবে না। যদি ফলস হয়ে থাকে এইখানটায় এটাকে প্রিন্ট করবে, হয় এটা না হলে এটা। আপনি কিন্তু রিক্সা এবং বাইক দুটোতে একসাথে চলতে পারবেন না, যেটা যখন পাবেন সেটাতে আপনি উঠবেন। তো আপনি এখানে বলবেন ফলস। ক্লিয়ার? এবার যদি আমি রিলোড দেই, কন্ডিশন ইজ ফলস, তার মানে কোত্থেকে প্রিন্ট হলো? প্রিন্ট হলো কিন্তু নিচ থেকে, এখান থেকে। এবার আসি এই জায়গাটায়, আমরা ডাবল ইকুয়াল দেখছি, আরও অনেকগুলো কন্ডিশনাল বা কম্পেয়ার করার মতো কিন্তু অপারেটর আছে। এই অপারেটরগুলোর মধ্যে ডাবল ইকুয়াল একটা, তারপর হচ্ছে এরকম তো হতেই পারে, গ্রেটার দেন, হতে পারে না যে এর মান 32-এর থেকে বড় বা ছোট। তার মানে ট্রু কোনটা, ট্রু না ফলস? অবশ্যই ট্রু, কারণ এর রিপ্লেসমেন্টে তো 35 আসবে, সিম্পল। তো আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই কন্ডিশন ইজ ট্রু, যদি আমি এখানে ডাবল মানে ইকুয়াল দেই, গ্রেটার দেন ইকুয়াল, তার মানে কি এটা দিয়ে বোঝাচ্ছে সমানও হতে পারে, 35 দিলাম, সমানও হতে পারে, বড়ও হতে পারে। কার মান বড়? এর মান বড় হতে পারে এর থেকে, সমানও হতে পারে। তো দুই জিনিসটা একসাথে কাজ করলো। আবার যদি আপনি এটাও দেন সেটাও কিন্তু ম্যাটার করে, ডিপেন্ড করে আপনি কীরকম চান। সো এই কন্ডিশনালি জিনিসটা এইভাবে আসলো। এখন আমি মডুলাস নিয়ে কাজ করব, অর্থাৎ কন্ডিশন না দিয়ে আমরা এখানে চেক করব যে আসলে এটা জোড় না বেজোড়। ওইটার জন্য আমরা এখানে ওই এর মানটা মডুলাস দিয়ে ভাগ করব। ভাগ করার পরে মানে 2 দিয়ে ভাগ করব। তার মানে মডুলাস কি করে, আপনার ভাগশেষটা বের করে। 2 দিয়ে ভাগ করলে হয় 0 হবে, নাহলে 1 হবে। তো আমি এই কন্ডিশনালি এখানে ট্রু করার চেষ্টা করব। ট্রু হলে কি হবে, এটাকে প্রিন্ট হবে। তার মানে আমার এখানে হবে ডাবল ইকুয়াল যদি 0 হয়, অর্থাৎ এর মান যাই থাক না কেন 2 দিয়ে যদি ভাগ করি, সেইটা যদি ভাগশেষ 0-র সমান হয়, কারণ এর মানে কি, এর মানে হচ্ছে ভাগশেষটা প্রিন্ট করে দেখায়, মানে আউটপুটটা হচ্ছে ভাগশেষটাই। তো এই 0 সমান সমান যদি হয় তাহলে আমি বলবো ইজ ইভেন। ইভেন মানে কি, ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা। তা আমি এখানে বলি এ ডট দিয়ে এরকম দেই, তার মানে কি এর মানটা মানে 35 ইজ ইভেন, এটা বোঝাচ্ছে। আর যদি না হয় আমরা এখানে আবার এটা পিন করব, এটা বলবো অড। অনেকে গুলাই ফেলে, আমি ছোটবেলায় গুলাই ফেলতাম যে ইভেন কোনটা আর অড কোনটা, জোর কোনটা বিজোর কোনটা। দেখেন এখানে ক্যারেক্টার কয়টা, 4টা না? 4টা মানে হচ্ছে জোর, তাই কি না? আর এটা হচ্ছে 3টা, তার মানে হচ্ছে বিজোর। খুব সিম্পল। আমি অনেক সময় এরকম গুলাই ফেলি যে ইভেন জোর না বিজোর, আর অড জোর না বিজোর। সো আই হোপ যে আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। রিয়েলোড যদি দেই 35 ইজ অড, সে নিজে নিজেই বের করছে, কারণ তার ভাগশেষ 0 আসেনি। যদি আসতো তাহলে ট্রু হতো, ট্রু হলে এই স্টেটমেন্টটা প্রিন্ট হতো। এখন আমি যদি বলি 1, তাহলে রিলোড দেন, ইভেন আসতেছে, কিন্তু এখানে কন্ডিশন অনুযায়ী কিন্তু 0 দেওয়া উচিত, মানে 0 হলেই ইভেন বের হবে। এবার আসি এখানটায় বলি 34, তাহলে কি হবে, 2 দিয়ে ভাগশেষ 0 হবে না? তার মানে কি 34 ইজ ইভেন, চেঞ্জ হয়ে গেল, ভ্যালুটা চেঞ্জ করলো, আবার ইভেন্টটাও প্রিন্ট হয়ে গেল। সবাই এটা বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার হয়েছেন? আমরা একটা রেজাল্ট বের করব, কোনো একটা পরীক্ষার খাতায় নাম্বার, মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন, তো যে নাম্বারটা পেয়েছেন ওই নাম্বারটা আসলে কোন গ্রেডিংয়ে, মানে কোন গ্রেড পেয়েছেন, এ প্লাস পেয়েছেন নাকি এ গ্রেড নাকি বি গ্রেড নাকি সি গ্রেড নাকি ফেল করেছেন, এইরকম একটা কন্ডিশন বের করব। এবং এই কন্ডিশন বের করার সময় আমরা এটা ডায়নামিক্যালি বের করার চেষ্টা করব।
আগে আমরা কন্ডিশনটা বেসিক স্ট্রাকচার মেনটেন করি, এরপরে আমরা ডায়নামিক সিস্টেমের মধ্যে দিয়ে যাব। সো ডায়নামিক বলতে সুপার ডায়নামিক না, মানে ডাটাবেস ম্যানেজমেন্টের না। এখানে ইনপুট দেবো, মানে ইউজার এন্ড থেকে ইনপুট কিভাবে আসবে, কিভাবে গ্র্যাব করবে, ওটা আবার চেক করবে কিভাবে, এই জিনিসটা শিখবো। এবং ওটা শেখার পরে আমরা আজকের মতো করে এটা শেষ করব এই ক্লাসটা। তো আজকে আমাদের 11:30 পর্যন্ত ক্লাস হবে। সো আই হোপ যে সবাই এটার সাথে অ্যালাইন থাকবেন। আচ্ছা, এখন আমরা এর পরে 35 এটা দিচ্ছি, এগুলো আমরা দিচ্ছি। আমরা এখানে কন্ডিশনালি এইভাবে না দিয়ে আর একটা ওয়েতে যাই। সেটা হচ্ছে এর মানে আমি এটা না দিয়ে আমি বলি যে মার্কস, এটা বলতে পারি মার্কস, মানে আপনি মার্কস পেয়েছেন 65, মার্কস পেয়েছেন 65, কিন্তু আপনি জানেন না 65 মার্কস পেলে আপনার গ্রেড কত হয়। আবার আপনি এটাও চাচ্ছেন যে আমি যদি 70 বসাই তাহলে গ্রেডটা কত হয়। তার মানে আপনাকে কন্ডিশনটা ওইভাবে ম্যানেজমেন্ট করতে হবে। এটার জন্যই আমরা এখানে বলবো ইফ, ইফ কন্ডিশন দিয়ে ইন্টার দিলেই কিন্তু আপনাকে দেখা দিচ্ছে যে আসলে স্ট্রাকচারটা কীরকম। তো আমি এখানে ডলার সাইন, তারপর হচ্ছে মার্কসকে কল করি। অবশ্যই এখানে গ্রেটার দেনটা ইউজ করবেন। আপনি এইভাবে চিন্তা করবেন যে যদি কেউ 80 মার্কসের উপরে পায় তাহলে সে এ প্লাস। তার মানে মার্কসের ভ্যালুটা যদি 80-র উপরে অথবা 80-র সমান হয়, ঠিক আছে, 80-র উপরে অথবা 80-র সমান, তাহলে এখানে স্টেটমেন্টে কি হবে যে ইউ দিস ইজ এ প্লাস নাম্বার, বা দিস ইজ গোল্ডেন এ প্লাস মার্কস, এরকম বলতে পারি। তো আমি এখানে ইকো করি, ইকো করার পর বলি এখানে বলতে পারি ইউ গট এ প্লাস, এরকম বলতে পারি না, এ প্লাস। আমি এমন কিছু একটা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এবার যদি আমি রিলোড দেই, 65 মার্কসকে আসলে 80-র উপরে নিশ্চয়ই না, তার মানে কি ট্রু হবে না, ফলস হবে। রিলোড দেন, কিছু দেখাবে না। এইখানটা একটা জিনিস করি, সেটা হচ্ছে এলস। এলস বলতে যদি 80-র উপরে থাকে তাহলে এলসটা এখানে ম্যাটার করে, মানে ফেল করবে। এটা এইভাবে লিখলে ভালো হয়, এফ গ্রেড, এ প্লাস গ্রেড এমনে। তো রিলোড দেন, সে কিন্তু বলতেছে ইউ গট এফ গ্রেড, বা ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। তো এটা তো বুঝতে পারছেন, এটা আমি পরে অ্যাড করবো, এখন না। তো এইটাকে আরও সুন্দরভাবে সাজানো যায়, আরও অর্গানাইজ ওয়েতে নিয়ে যাওয়া যায়, ওইটা আমরা পরেই দেখব। এখন 80-র উপরে পেলে এ প্লাস পাচ্ছে। এখানে আর একটা কন্ডিশন, সেটা হচ্ছে এলস দেওয়ার পরে আমরা শুধু ইফ এলস দেখেছি, কিন্তু ইফ এলস ছাড়াও আর একটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে ইফ এলস ইফ, এটা বলা যায় যদি, তারপরে অথবা যদি, অথবা এই জিনিসটা আসে, তাহলে অথবা যদি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, মানে হয় ওটা নাহলে এটা। মানে যখনই আপনি ইফ দিবেন তখন কন্ডিশন দেওয়ার একটা প্রসেস থাকে বা একটা স্পেস থাকে। যদি আপনি না দেন, মনে করেন এস দিলেন কিন্তু কন্ডিশন দিচ্ছেন না, কন্ডিশন বলতে আপনার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে কন্ডিশনটা দিতে হয় সেটা দেওয়ার প্রসেসটা নাই যদি আপনি এলস দেন। কিন্তু আপনি যদি ইফ দেন তাহলে ওই সুযোগটা থাকবে, দ্যাটস ইট। মানে ইফ দেওয়ার কারণ হচ্ছে এটাই। এখন আমি এখানে আর একটা মার্কসের অ্যাক্টিভিটি দেখব। সেটা হচ্ছে আমি যদি বলি তুমি যদি 70 সমান পাও মার্কসটা এবং 70 উপরে পাও, তাহলে তোমার গ্রেড হবে এ গ্রেড, ঠিক আছে। এটা আমরা করলাম, একটু স্পেস দিয়ে দিয়ে করি, দেখতে যাতে সুন্দর লাগে। আমি আর একটা কন্ডিশন অ্যাপ্লাই করি। আই হোপ যে সবাই ক্লিয়ার হয়েছে, এই পার্টটুকু বুঝলে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি এখানে 50 দিই, একটু বড় বড় করে নেই। আমি এখানে বলবো বি গ্রেড, রাইট, এ বি। তারপরে আমি বলবো তুমি যদি 33-এর উপরে পাও তাহলে তুমি পাবা সি গ্রেড। সাপোজ আমি এরকম একটা লেভেল তৈরি করি, এরপরে কিন্তু নিচে কোনো গ্রেড নাই, ফেল। তো এখানে আমরা বলবো এলস, কোনো কন্ডিশন দেওয়ারও দরকার নাই, সেকেন্ড ব্র্যাকেট ডিরেক্ট আপনি বলবেন তুমি ফেল করছো, তোমার রেজাল্ট নাই। সো আমি এখানে এফ গ্রেড দিয়ে দিলাম, ইউ গট এফ গ্রেড। এই কন্ডিশনে আসলাম। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন এই জিনিসটা। এই জিনিসটা আরও সাজানো যায়, যে যেমনটা আপনি 80-র উপরে দিচ্ছেন, মনে করেন আপনি এখানে 85 পেয়েছেন, তার মানে কি আপনি বি গ্রেড না, আপনি পেয়েছেন এ প্লাস। কিন্তু কেউ যদি 101 দিয়ে সার্চ দিয়ে দেখে যে আপনি আসলে এ প্লাসই পাচ্ছেন,
101 দিল, কারণ এখানে বলাই আছে যে এটার মান 80-র উপরে। কিন্তু অ্যাকচুয়ালি 80-র উপরে 100-এর উপরে যদি পায় সেটা কি আসলে কাউন্ট করার মতো? নিশ্চয়ই না। তার মানে এর উপরে আমরা আর একটা ইফ এলস কন্ডিশন দেওয়া উচিত। সেটা হচ্ছে ইফ যদি মার্কসের ভ্যালুটা 100-এর উপরে হয়, অর্থাৎ আমি যদি এখানে লিখি মার্কস গ্রেটার দেন, নট ইকুয়াল, গ্রেটার দেন 100, মানে ডিরেক্ট 100-র সমান হলেও কিন্তু এ প্লাস পাবে, 100-র উপরে গেলে কিন্তু পাবে না, বা ওটা কাউন্টেবল না, এটা দেব। এইখানটা আমরা ইকো দিব, ইকোটা আমরা এখানে দিই ইকো ইন ইন্টার ইন্টার্ড নাম্বার, এইভাবে কিছু লিখি, উইল বি 0 to 100, বা আপনি বলতে পারেন যে তুমি 0 থেকে 100-র মধ্যে নাম্বারটা দাও, 100-র উপরে নাম্বার দিও না, বা সামথিং কিছু একটা বলতে পারেন, আমি এরকম দিলাম। আর এইটাকে আমরা এখানটা অ্যাড করব, কিন্তু আমরা এখানে বলবো, এখানে যে এরকম ইন্টার মানে নিয়ে যাচ্ছে যে এমনটা কিন্তু দরকার নাই, নিচের একটা সমস্যা নাই, বাট এখানে যেরকম সাজিয়েছি এখানেও এরকম সাজাবো। অবশ্যই আমাকে এখানে বলতে হবে এলস, তার মানে ওইটার সাথে কানেক্টেড, নাহলে দুইটা আবার আউটপুট আসবে। এবার যদি রিলোড দেই, ইন্টার নাম্বার উইল বি, ইন্টার নাম্বার উইল বি 0 to 100, মানে এর কমও দেওয়া যাবে না, এর বেশিও দেওয়া যাবে না। তো আমি যদি 0 দেই, মানে 100 যদি দেই, আমরা এ প্লাস পাচ্ছি। আবার এরকমও তো হতে পারে যে ভ্যালুটা মাইনাস দিল, তাই না? এরকম হতে পারে না, এফ গ্রেড হচ্ছে, আসলে -1 কি মার্কস হয়? হয় না। সেই ক্ষেত্রে আপনি এখানে আবার বলতে পারেন যে 0-র নিচে যদি হয়, তাহলে এক্স্যাক্টলি এইভাবে আপনি কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারেন। দ্যাটস ইট। ওকে, কিন্তু আমরা এখন এটাকে ডায়নামিক করব। ডায়নামিক বলতে আমরা এটাকে একটা ইনপুটের মধ্য দিয়ে নিয়ে আসব। আমাদের ওয়েবসাইটে আমরা যেরকম ফর্মের কাজ করি, আমরা এক্স্যাক্টলি এখানেও একটা ফর্ম বানাবো। তো ফর্ম বানানোর জন্য আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করছি, সেটা ইউজ করতে পারি, অথবা না করলেও সমস্যা নাই। আমরা এখানে ফর্ম দিই, ফর্ম দেওয়ার পর এখানে একটা ইনপুট ট্যাগ দিব, এবং যেহেতু নাম্বার বসাচ্ছি আমি এখানে বলবো নাম্বার। ন্যাম অ্যাট্রিবিউট এখানে আমরা ইউজ করব। আমরা কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট বানানোর সময় এই অ্যাট্রিবিউটগুলো নিয়ে কাজ করেছিলাম। ন্যাম অ্যাট্রিবিউট কী করে, আপনার ইনপুটে যে ডাটাটা দিবেন সেটা কী করে, সে ধারণ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে জিনিসটা মানে পাস করে। সো এই ন্যাম অ্যাট্রিবিউটে আমি বলবো মার্কস, এই নামটা দিতে পারি, বা অন্য কোনো কিছু দিতে পারেন আপনার ইচ্ছে মতো। এবার নিচে আমরা একটা ব্রেক দিই, ব্রেক দেওয়ার পর আমি এখানে বলি বাটন, অথবা ইনপুট দিয়ে সাবমিট করতে পারেন, ইনপুট সাবমিট। দেন আমরা এখানে নাম দিব যে ডিসপ্লে দ্য গ্রেড, বা সামথিং কিছু একটা বললেই হয়, মানে যা ইচ্ছে তাই বলতে পারেন। এটা কিন্তু মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, মানে এটা কোডিংয়ের জন্য, এটা কিন্তু ওয়েবসাইটে শো করবে না। আর এই জায়গাটায় আমরা একটা ভ্যালু দিতে পারি, গেট রেজাল্ট, বা সামথিং কিছু একটা বললাম। যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি, আমরা এখানে ক্লাস দিতে পারি যে বিটিএন ড্যাঞ্জার, বা সামথিং কিছু একটা। রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি, কিন্তু জিনিসটা আরও সুন্দর করা উচিত না? তাহলে আমরা এটাকে কাট করে ডিফ রো দেই, দেন হচ্ছে ডিফ কল এমডি, তারপর হচ্ছে 6, এর ভিতরে আমরা এটা অ্যাড করি। এখানটায় ব্রেক দেওয়ার দরকার হবে না, এখানটায় আমরা একটা ক্লাস দেব ফ্রম কন্ট্রোল, দেন আমরা নিচের দিকে একটা স্পেস করার জন্য এমবি, যেটা বুটস্ট্র্যাপ প্রোভাইড করে 3, মানে মার্জিন বটম 3 বলতে একটা মান সে দেয়, তাহলে আমরা এরকম অ্যাড করতে পারছি। তো আমাদের কিন্তু তেমন কিছু লাগবে না, আমরা এখানে যাব, একটা নাম্বার বসাবো, গেট রেজাল্টে ক্লিক করব, আমার এখানটায় ইউ গট সি গ্রেড বা সামথিং কিছু একটা আসবে। তো আমরা ফর্মটা বানিয়েছি, কিন্তু ডায়নামিক এখনও কোনো কাজ করিনি, যে আমি ইনপুটে কোনো একটা কিছু দিলে গেট রেজাল্টে ক্লিক করলে যে ডাটাটা পাস হয়ে এখানে সে ইফ এলসে কন্ডিশনটা চেক করে দেখাবে যে আসলে রেজাল্টটা, বা আমি আউটপুটটা যেটা দিয়েছি সেটা ঠিকঠাক দিয়েছে কিনা। এই পুরো প্রসেসটা করার জন্য আমাদের এইখানটায় বলতে হবে অ্যাকশন। অ্যাকশন বলতে ডাটাটা আপনি নিয়ে কোথায় পাস করবেন।
যদি আপনি সেম ফাইলে পাস করেন তাহলে আপনার কিছু লেখার দরকার নাই। আর এখানে আমি বলবো মেথড। মেথড হচ্ছে আপনি ডাটাটা কোন প্রসেসে যাচ্ছেন, বা আপনি পাস যে করছেন কিভাবে পাস করছেন। যেমন আপনারা অনেকেই দেখেন, যদি আপনারা কোথাও কোনো ওয়েবসাইটে সাইন আপ করেন, যখন আপনি ডাটা ইনপুটগুলো দেন, ডাটাগুলো কিন্তু ইউআরএলে দেখায় না, হিডেনলি পাস হয়। যেমন দেখেন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো আমি যদি এখানে পিএইচপি দিয়ে রান করি এভাবে, আর আমি মনে করেন 2 3 দিলাম, গেট রেজাল্ট যদি ক্লিক করি, দেখেন মার্কস মানে ওই নাম অ্যাট্রিবিউটে 23 দিয়েছি, ডিসপ্লে গেট রেজাল্ট, মানে সবই দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটা হিডেন রাখা উচিত। সাপোজ আপনি রেজিস্ট্রেশন করছেন, পাসওয়ার্ড দিচ্ছেন, সাইন আপ পাসওয়ার্ড দিচ্ছেন, রিসেট পাসওয়ার্ড দিচ্ছেন, মেইল অ্যাড্রেস দিচ্ছেন, হিডেন অনেক ইনফরমেশন দিতেই পারেন, সেই জিনিসগুলো ইউআরএলে দেখাচ্ছে। এটা কি ভালো দিক? এই জন্য আমরা এখানে একটা মেথড ইউজ করব, সেটাকে বলা হয় পোস্ট মেথড। দুই ধরনের মেথড আছে, একটা হচ্ছে গেট মেথড, একটা হচ্ছে পোস্ট মেথড। তো আমরা পোস্ট বা গেট ইউজ করব। গেট কখন ইউজ করা হয়? যে ডাটাগুলো ইউআরএলে দেখাবে। আমরা এখানে পোস্ট ইউজ করব। যদি আমি পোস্ট ইউজ করি, অবশ্যই এখানে বড় হাতে দিবেন, ছোট হাতে দেওয়া যাবে না। ইন্টার দেন, এখানে আপনি কিছু একটা লিখলেন। এবার যদি আমি গেট রেজাল্টে ক্লিক করি, দেখেন দেখায়, তার মানে ডাটাটা হিডেনলি পাস হয়। গেট কখন ইউজ করা হয়? আমি একটা যদি এক্সাম্পল দিই, মনে করেন আপনি মেইল অ্যাড্রেস ভুলে গেছেন বা পাসওয়ার্ড ভুলে গেছেন। আপনি বলেন না যে রিসেট পাসওয়ার্ড বা রিসেট বা রিকভার মেইল। যখন ওরা মেইলের মধ্যে একটা লিঙ্ক দেয়, সেই লিঙ্কে দেখবেন বিশাল বড় একটা লিঙ্ক যায়। ওই লিঙ্কটাতে ক্লিক করলে দেখবেন ইউআরএলে পুরো ডাটাটা দেখায়, একটা একটা নাম্বার দেখায়, ওরা একটা সিরিয়াল বা একটা টোকেন তৈরি করে দেয়। ওই জিনিসটা আমরা শিখবো পরে, যখন আমরা লগ ইন সাইন আপের কাজ করব, ওই পর্যায়ে আমরা এগুলো জানতে পারবো। এখন আমরা এইখানটায় কি করব, আমরা ইনপুট দিয়ে গেট রেজাল্টে যখন ক্লিক করব, এখানটায় চেক করবে। তার আগে আমাকে এটা চেক করতে হবে আমি এই বাটনে যে ক্লিক করছি সেটা, অর্থাৎ আমি বাটনে ক্লিক করছি কিনা সেটা চেক করব। এটা করার জন্য এই জায়গাটায় বলবো ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানেও আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। এটা কিন্তু আলাদা একটা পোর্শন, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এখন আমাদের দেখতে হবে ফ্রমে আমরা কোনো ডাটা দেওয়ার পরে ইনপুটে ক্লিক করছি কিনা, এটা হচ্ছে কথা। তো এটার জন্য আমাদের যে ডিসপ্লে নামটা অ্যাট্রিবিউটটা আছে, এটাকে আমরা এইখানটায় কল করব। কিভাবে কল করব? আমাদের এখানে বলতে হবে ইজ সেট। এই কথাটার মধ্য দিয়ে, এই ইজ সেট এমন একটা ফাংশন নেম বা এমন একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা শুধুমাত্র ইফ মধ্যেই ইউজ করা হয়, অন্য কোথাও ইউজ করা যায় না বা হয় না। কথা বোঝা গেছে? এবং আমরা এখানটায় একটা ভেরিয়েবল ইউজ করব, যেটা পিএইচপির মাধ্যমে বিল্ডিং করা, এবং এই ভেরিয়েবলটার নাম হচ্ছে পোস্ট পোস্ট এবং এটা লেখার পদ্ধতি আলাদা, এবং এই ভেরিয়েবলগুলোকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। যে কোনো জায়গায় যখন যেটা প্রয়োজন সেভাবে ইউজ করতে পারেন। তো এখানে লিখতে হবে, স্ট্রাকচারটা হচ্ছে এরকম: ডলার সাইন, আন্ডারস্কোর, তারপর হচ্ছে পোস্ট, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট। এবং এটার মাধ্যমে আমি ডিসপ্লেটা এখানে বসায় দেবো। অ্যাকচুয়ালি কোটেশন দিয়ে বসাতে হবে। কোটেশনটা আপনি সিঙ্গেল অথবা ডাবল আপনার ইচ্ছে মতো দিতে পারেন। এটার মানে হচ্ছে ইজ সেট গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে ডিসপ্লে অ্যাট্রিবিউটটা, অর্থাৎ নেম অ্যাট্রিবিউটটাকে কল করা হলো। আপনি ফর্মে ক্লিক করছেন কিনা ডাজন্ট ম্যাটার। ফর্ম কি করে? ডাটাটা পাস করে। কিন্তু আপনি এই বাটনে, সাবমিট বাটন, একটা ফর্মে কিন্তু একটাই থাকে, রাইট? সেটার মাধ্যমে চেক করা হচ্ছে যে আসলে ডিসপ্লেতে সেট করা হয়েছে কিনা, বা ক্লিকেবল কিনা, বা ক্লিক করেছেন কিনা। যখন এটা হবে তখন একটা ইকো হবে। আমি জাস্ট আউটপুটটা জেনারেট করার চেষ্টা করছি, ক্লিকড এরকম কিছু একটা দেই। তার মানে এটাতে বুঝবো যে আসলে ক্লিক হয়েছে কিনা। তো আমি যদি রিলোড দেই, আনএক্সপেক্টেড সেকেন্ড ব্র্যাকেট, এখানটায় কোথাও ভুল হয়েছে, আমি এখানে সেমিকোলনে ক্লোজ করে দেব। রিলোড যদি দেই, তবু ভুল দেখাচ্ছে, ওয়েট। আমরা এতটুকু ডিলেট করে দেই, এখনও ভুল দেখাচ্ছে। তার মানে 18 নম্বর লাইনে ভুল। 18 নম্বর লাইনে ভুল, ইজ সেট ডিসপ্লে সেকেন্ড ব্র্যাকেট ভুল দেখাচ্ছে। ওয়াই? পোস্ট মেথডের মাধ্যমে আমরা ডিসপ্লে কল করলাম, ইফ ড্যাশ ড্যাশ, তারপরে আমরা ইকো করলাম ক্লিকড, ইফ ইজ সেট ডিসপ্লে। এখানে ভুলটা কোথায়? আচ্ছা, আমি যদি এটাকে, ও আচ্ছা, এখানটায় পিএইচপি কোড শুরু করেছি
এই জায়গাটায় শেষ করেছি, এখানটা আবার ভেরিয়েবল দিয়েছি, এখানেও কাজগুলো করেছি, এখানে শেষ করেছি, এইখানটা থেকে ভুলটা শুরু, মানে ভুলটা ইরোটা দেখাচ্ছে এখানে। আচ্ছা, আমাকে একটু চেক করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। যদি আমি এটাকে তুলে ফেলি, পিএইচপি শুরু হচ্ছে এটা, শেষ হচ্ছে এটা। ও গ্রেট, বুঝতে পারছি। সেটা হচ্ছে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ভুল করছি, এটা দিতে হবে। মানে এটা তো ইজ সেটের পার্ট, এবার এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেইনি, এটার জন্য ভুল আসছিল। এবার দেখেন নিচে এই হিরোটা নাই বা কালার চেঞ্জ হয়নি, রিলোড দেন এবার, এবার ঠিক আছে। যদি আমি এখানে গেটস রেজাল্টে ক্লিক করি, বলতেছে কি ক্লিকড ইউ গট সি গ্রেড, এটা তো আগে থেকেই ছিল, তাহলে ক্লিক চলে আসে, তার মানে কি এটা কাজ করে। এখন আমরা যে কাজ করাচ্ছি, এটার প্রিন্টগুলো যেমন মার্কস হচ্ছে, আমি যদি এখানে দেই হচ্ছে 12, তাহলে এটা প্রিন্ট হবে কত বলেন তো, রিলোড যদি দেই, ইউ গট এফ গ্রেড। তো এফ গ্রেডের এই পার্টটাকে আমি যদি কমেন্টিং করি, স্ল্যাশ দিই, তাহলে আর দেখাবে না, ক্লিক দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করে ইন্টার দিই, তাহলে পুরোটা ক্লিন। এবার যদি আমি ক্লিক করি, আমরা ক্লিকড পাচ্ছি। কিন্তু আমি চেক করব, যখন আমি ক্লিক করব তখন আমার এই ভ্যালুটা পাস হচ্ছে কিনা। তার মানে এই যে মার্কস নাম যে অ্যাট্রিবিউটটা দিয়েছি, ইকো আমরা ওই পোস্ট যে গ্লোবাল ভেরিয়েবল আছে সেটার মাধ্যমে এখানটায় প্রিন্ট করব, থার্ড ব্র্যাকেট দিয়ে কোটেশন দিয়ে এটা দিয়ে প্রিন্ট করব। তার মানে মার্কসের ভিতরে যে ইনপুটটা দেব সেটা পোস্টের এই পোস্ট ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে এই মার্কসের মধ্য দিয়ে আমার ইকো করে দেখাবে। রিলোড যদি দেই তাহলে কিছু থাকছে না, আমি কিছু একটা দিলাম তাহলে কিন্তু 3 আসতেছে, আবার ক্লিক করেন কিছু নাই, কারণ এইবার কিছু দেইনি। এবার যদি কিছু দেন তাহলে এটা আসে। বুঝতে পারছি। যেহেতু আমরা ডাটাটা পাস করতে পারছি, তার মানে কি এইখানটা ওই জিনিসটা অ্যাড করতে পারি না ডিরেক্ট। সো গাইস, এই জিনিসটা সেকেন্ড ব্র্যাকেটটা এখানে বাদ দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা একদম নিচে দিব। তার মানে এখানে ইফের ভিতরে আর একটা ইফ হবে, এটা তো বোঝাচ্ছে। মানে ইফটা এখানে চেক করবে যে ডিসপ্লেতে ক্লিক করেছেন কিনা, এবং ক্লিক করলে এই পোস্টের ওই ইনপুটের ভ্যালুটা এই জায়গাটায় অ্যাড হবে, এটা বাদ। এবং ওই মার্কসের ওই নাম্বারটা বা ভ্যালুটা এখানে ইফ এলসের মাধ্যমে আবার চেক করবে। কথা বুঝতে পারছি? তার মানে যখনই ক্লিক করব তখনই কিন্তু এটা আউটপুট আসবে, তাছাড়া হবে না। তো আমি এটাকে ইকো করি, এবার যদি রিলোড দেই, ইন্টার নাম্বার উইল বি 0 to 100। এবার যদি ক্লিক করি, ইউ গট এফ গ্রেড, মানে কিছু দেইনি। তো আমি যদি এখানে ক্লিক করি, সি গ্রেড। এবার যদি বলি 56 বি গ্রেড, 78 এ গ্রেড, 84 এ প্লাস গ্রেড। আশা করছি সবাইকে বুঝাতে পেরেছি এই জিনিসটা যে কিভাবে কাজ করছেন। হ্যাঁ, একটা ফার্স্ট ব্র্যাকেট দিনই, থ্যাংক ইউ সো মাচ। সবাই ক্লিয়ার হয়েছেন জিনিসটা? কারো কোনো কোশ্চেন? ওকে। তো আমি আপনাদের সাজেস্ট করব এটা আপনারা করবেন হোমওয়ার্ক হিসেবে, এবং আমি পার্সোনালি একটা প্রবলেমস দেবো আপনাদের, এই প্রবলেমসটা আপনাদেরকে সলভ করতে হবে। আমি নিজে থেকে একটা প্রবলেমস দেবো, সেই প্রবলেমসটা আপনাদের সলভ করতে হবে। ক্লিয়ার? যদি এটা করেন তাহলে আপনারা নিজেই ইয়ে করবে। এবং আমি কিন্তু একটা প্যারাগ্রাফ লিখে দেবো, যে আমি বলবো যে ফর এক্সাম্পল একটা অঙ্ক যে দেয় ঐকিক নিয়মে, যে অঙ্কগুলো দেয় না, ওই ঐকিক নিয়মের অঙ্কের মতো আমি একটা প্রবলেম দেবো আপনাদের, বা একটা কোশ্চেন করব, যে কোশ্চেনটা সলভ করতে হবে ইফ এলস কন্ডিশন দিয়ে, বা ভেরিয়েবল। আজকে যা যা শিখেছি প্রত্যেকটা জিনিস কিন্তু ওখানে ইনক্লুডেড হবে। সো আই হোপ যে বুঝতে পারবেন। এবং এটা আমি কালকে সকালবেলা দিব, আপনাদের রাতের ক্লাসের আগে এটা করে ফেলতে হবে। আর এখন যেটা করছি সেটা আপনারা কমপ্লিট করবেন। ক্লিয়ার হয়েছেন সবাই? কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? দীপ্ত, আবির, কি অবস্থা আপনার? ফ্রিল্যান্সিং চলছে? আবির, এখন কেমন চলছে ফ্রিল্যান্সিং এর কাজ? কয়টা প্রজেক্ট রানিং? প্রজেক্ট কয়টা রানিং? দুইটা? কত ডলার? 400 200? মাশাল্লাহ। কেউ আছেন আরো? মাহমুদুর ভাই, আপনি কি ফ্রিল্যান্সিং করছেন না এখন? প্রজেক্ট চলছে?
লোকাল নাকি মানে মার্কেট 300 200? আপনারা হিডেন এরকম ফ্রিল্যান্সিং যে করছেন একটু জানান না কেন আপওয়ার্কে? তা আপনারা যে ফ্রিল্যান্সিং করছেন একটু জানাবেন না? খুশি সংবাদগুলো দিবেন না? আচ্ছা আবির ভাই, আপনি গ্রুপে পোস্ট দিয়েছিলেন, কবে জানাবেন? শেষ করে ঠিক আছে। বাকিদের কি অবস্থা, শামীম হক ভাই? তারপর আমাদের এখানে যে লেডি ফ্রিল্যান্সার যাদেরকে নিয়ে আমি খুবই আশাবাদী সে মানুষগুলো কই? তুবা আপু কি অবস্থা আপনার? সুরাইয়া আক্তার, তারপর হচ্ছে আহ, ইসরাত, মাসুদা তুবা, বলেন তো আপনাদের ওপিনিয়নটা বলেন তো, কি অবস্থায় আছেন এখন? একটু শুনতে যাচ্ছি আপনারা, মানে কবে থেকে শুরু করবেন, গিগটি কতটুকু বানিয়েছেন? এই জায়গাটা কিন্তু একটু কষ্ট করতে হয়, মানে কোডিং এর নলেজ বা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে মানে এই স্কিলটা নেওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট বা বেশি এফোর্ট দিতে হয় গিগ ক্রিয়েশন, প্রোফাইল ক্রিয়েশন, কারণ এখানে রিসার্চ করতে হয় এবং নিজে নিজেই কাজ করতে হয়। ভার্সিটির প্যারা আছেন? আমাদের এই কোর্সটা শেষ হওয়ার আগেই যেন আপনারা এস্টাবলিশড হয়ে যান, মার্কেট প্লেসে বিসমিল্লা করেন। কারণ আমরা থাকতে আপনার যে এফোর্টটা বা যে কনফিডেন্সটা, এটা কিন্তু আস্তে আস্তে যখন আমরা থাকবো না বা ক্লাসটা যখন শেষ হয়ে যাবে, কোর্স যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু হারায় যাবেন। সো ওইটা যেন না হয়। সো কানেক্ট থাকবেন এবং এর মধ্য দিয়ে বের হয়ে আসেন। আর প্যারা নেওয়ার দরকার নাই। গিক বানাতে গেলে খুব আলসেমি লাগে, এটা আলসেমি সবারই লাগে। এই জায়গাটা একটু নিজেকে ধাক্কা দিতে হবে আর নিজে ফিল করেন আপনি কোন জায়গায় আছেন, আপনি এটা করলে কি হবে না হবে, রিয়েলাইজেশনটা খুব ইম্পর্ট্যান্ট। আর এগুলো মেন্টর বলে, মানে মেন্টর কখনোই আপনাকে ওই জায়গাটায় কিছু বলতে হবে না, এটা পুরোটাই আপনার নিড, আপনার চাহিদার উপর ডিপেন্ড করে। ঠিক আছে গাইস, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, এবং আহ, আগামী ক্লাস হবে আগামীকালকে, তখন এই জিনিসগুলো আবার আরেকটা রিভিউ হবে। দেন আমরা ফর ইচ লুপ নিয়ে কাজ করব, ফর লুপ নিয়ে কাজ করব, বিভিন্ন রকম লুপিং সিস্টেম যে ওইটা নিয়ে কাজ করব, এবং আমরা ইফেলসটা আবার ঝালাই করব। এবং কালকের ক্লাসটা একটু কমপ্লিকেটেড হবে, মানে এটার সাথে আর একটু জিনিস অ্যাড হবে। সো যদি আপনারা এই কাজগুলো করেন তাহলে কালকেরটা ইজি মনে হবে। যদি আপনারা ছেড়ে দেন আজকের প্র্যাকটিসটা, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। আর একটা জিনিস বলেছি, সেটা হচ্ছে আমি যেটা দেখাবো, যে প্রজেক্টটা করব, এই প্রজেক্টটাই আপনাদেরকে করতে হবে। আপনারা এদিক ওদিক করতে পারেন, নিজের ক্রিয়েটিভিটি ইউজ করতে পারেন, বাট প্রজেক্টটা আমরা সেম করব। আমরা পিএইচপি মাইস্কুল দিয়ে একটা সিঙ্গেল প্রজেক্ট করব, আর নেক্সট টাইম এরপরে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করব। এবং ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে আমি চাই না কোনো কিছু মিস দিতে। প্রত্যেকটা জিনিস যেটা আপনারা একটা পেইড থিম বা একটা যে কোনো নাল থিম বা যে কোনো একটা ওয়ার্ডপ্রেস থিম যদি আপনি অ্যাক্টিভ করেন, যে প্রসেসগুলো দেখেন আপনারা, প্রত্যেকটা জিনিস এর মধ্যে ইনক্লুডেড থাকবে। আই হোপ যে আপনারা ফিউচারে যখন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, আপনারা ওই ধাক্কাটা ইয়ে হবে না। বা হ্যাঁ, ফাংশনালিটি কিন্তু আপডেট হয়, আপগ্রেড হয়। তো ওইটা থেকে আপনাদের একটু রিসার্চ করতে হবে সবসময়। তো কারণ ফাংশন কিন্তু ওয়ার্ডপ্রেস আপডেট হওয়া মানে, থিম আপডেট হওয়া মানে ফাংশন আপডেট হওয়া। তো গাইস, থ্যাংক ইউ সো মাচ আজকে ক্লাসের জন্য। আর ভিডিওটা আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে পেয়ে যাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।